আজ 3 দিন হয়ে গেল, আমি এক মুঠো ভাত পেড়ে দেয়নি। পেটের ভেতরটার যন্ত্রণায় মুচড় দিচ্ছে, কিন্তু মুখ ফুটে কাউকে বলার সাহস নেই। আমি কি এই পরিবারের কেউ না? বড় ভাইয়া আর মেজো ভাইয়া কত সুখে আছে, অথচ আমার দিকে কেউ ফিরেও তাকায় না। অয়নের মা তো জানে আমি কাল রাতেও খাইনি, তাও একবার এসে ডাকলো না। অয়নের বাবা আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়, যেন আমি কোনো বড় অপরাধী। আমার অপরাধ একটাই, আমি ওদের মতো অত বুদ্ধিমান না। পড়াশোনা একটু কাঁচা, কিন্তু তাই বলে কি আমাকে এভাবে না খাইয়ে তিলে তিলে মারতে হবে? এই বাড়িতে থাকার চেয়ে রাস্তায় মরে যাওয়া অনেক ভালো। আমি আর সহ্য করতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে কান্নায়। অয়ন এই অভিজাত পরিবারের সব থেকে ছোট সন্তান হলেও তার জীবনটা কাটে অন্ধকারে এক স্টোর রুমে। ধুলো বালি আর ভাঙা আসবাবপত্রের মাঝে একটা পুরনো ছেঁড়া তোষকই তার শেষ আশ্রয়। তার বাবা একজন প্রভাবশালী মানুষ, সমাজে তার অনেক নাম ডাক। বড় দুই ভাইও পড়াশোনায় অনেক ভালো হয় অয়নের বাবার চোখের মণি, কিন্তু অয়ন যেন সেই ঝকঝকে পরিবারের এক কালচে দাগ। ছোটবেলা থেকেই সে একটু মুখচোরা আর সহজ সরল, আর এই সরলতাই সবাই দুর্বলতা ভেবে তাকে পায়ের নিচে পিষে ফেলে। আজ বাড়িতে মেহমান এসেছে, চারিদিকে বিরিয়ানির সুবাস ভাসছে। অয়ন ক্ষুধায় কাতর হয়ে ড্রয়িং রুমের দরজার পাশে গিয়ে দাঁড়িয়েছিল, যদি কেউ তাকে একটু ডাকে, কিন্তু তার বদলে জুটল অপমান। আরে জহির সাহেব, বসুন বসুন। আমার বড় ছেলেটি এবার গোল্ডেন এ প্লাস পেয়ে নাম করা কলেজে চান্স পেয়েছে, আর মেজরটা তো অলরেডি বিসিএস ক্যাডার হওয়ার জন্য 3 রাত এক করে ফেলছে। আমার মান সম্মান যা কিছু সব ওদের জন্যই। আমার পুরো গর্ব হয় ওদের নিয়ে। আপনার ভাগ্য তো খুব ভালো চৌধুরী সাহেব, ছেলেরা হীরা এক একটা। কিন্তু আপনার তো আরেকটা ছোট্ট ছেলে আছে শুনলাম, সে কোথায়? তাকে তো কোথাও দেখছি না। জহির ভাই, ওই আপদটার কথা আর বলবেন না। ও হলো আমাদের পরিবারের গলার কাটা, যেমন বোকা তেমন কুড়ে। সারা দিন গাধার মতো এক কোণায় পড়ে থাকে, কোনো কাজের না। ওরে মানুষের সামনে আনলে আমাদেরই শরম লাগে। ওরে ওর জায়গায় পাঠিয়ে দিয়েছি। মেহমানরা যতক্ষণ থাকবে ততক্ষণ ও যেন এই ড্রয়িং রুমের তীরসীমানায় না আসে সেই হুকুম দিয়ে দিচ্ছি। মা, ওরে এত আদর দিয়ে মাথায় তোলার দরকার নেই। আজ তো স্পর্ধা দেখিয়ে ড্রয়িং রুমের দরজায় এসে দাঁড়িয়েছিল। আমি সাথে সাথে ওর একটা ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছি। আমাদের বন্ধু বান্ধবরা যদি দেখে ফেলে যে আমাদের একটা ছোট ভাই আছে যে কিনা গর্ধব, তখন আমাদের ইজ্জত কোথায় থাকবে? ওর জন্য আমাদের সবখানে ছোট হতে হয়। ঠিক বলেছো ভাইয়া। আজ তো অয়নের বাবা ওকে ঝাড়ু দিয়ে কয়েকটা বাড়ি দিয়েছে, কারণ ও ভুল করে খাবার টেবিলের কাছে গিয়েছিল। একদম ঠিক কাজ হয়েছে। ওর মতো আগাছা এই বাড়িতে রাখারই দরকার নাই। কাল সকালে ওরে কোনো এক মেসে পাঠিয়ে দিলে ল্যাটা চুকে যায়। আমাদের চোখের সামনে থেকে দূর হলে আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। যখন ড্রয়িং রুমে বিরিয়ানি আর কাবাবের ধুম চলছে, অয়ন তখন স্টোর রুমের একটা কোনায় হাঁটুতে মুখ গুজে ডুকরে ডুকরে কাছে। তার কানে সব কথাই পৌঁছাচ্ছিল যে অয়নের মা তাকে 10 মাস গর্ভে ধরেছে। সেই মা আজ তাকে আপদ বলছে। যে অয়নের বাবা তাকে আগলে রাখার কথা, সে তাকে ঝাড়ু দিয়ে পিটিয়েছে। অয়নের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে ঠিক করলো এই নরক থেকে সে নিজেকে মুক্ত করবে। রাত গভীর হলে অয়ন নিঃশব্দে জানালা দিয়ে নিচে নামলো। মাত্র 20টা টাকা আর পরনের ছেঁড়া শার্টটা নিয়ে সে অজানার উদ্দেশ্যে রওনা দিল। ওরে, ওই অয়ন কোথায় গেল? সকাল হয়ে গেল, এখনো চা নিয়ে এলো না কেন? অয়ন, এই অয়ন, ওদের কানে কি খিল পড়ে আছে নাকি? আমি ওর ঘরে গিয়েছিলাম খুঁজতে, কিন্তু ও সেখানে নেই। জানালাটা খোলা পড়ে আছে। মনে হচ্ছে ওই হারামিটা কাল রাতে পাঠিয়েছে। যাক, বাঁচা গেল। আপদটা বিদায় হয়েছে। পুলিশে খবর দেওয়ার কোনো দরকার নেই। আপদ নিজে থেকে বিদায় হয়েছে, এইটাই আমাদের বড় পাওনা। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে 10টি বছর পার হয়ে গেছে। অয়ন আবার এই শহরে ফিরে এসেছে। কেউ জানে না এই 10 বছর অয়ন কি থেকে কি হয়েছে। সে এখন দেশের সব থেকে বড় বিলিনিয়র এবং আন্ডারওয়ার্ল্ডের হত্যাকর্তা, যাকে সবাই দ্য কিং নামে চেনে। কিন্তু অয়ন খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে।
সে একটা সাধারণ মেসে থেকে এবং সস্তা সাইকেল চালিয়ে রাস্তায় ঘোরে। কেউ কল্পনাও করতে পারে না এই সাধারণ ছেলেটার ইশারায় কোটি কোটি টাকার লেনদেন হয়। একদিন সকালে অয়ন তার পুরনো সাইকেলটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ তার বাবার সাথে দেখা হয়ে যায়। আরে, এটা কি অয়ন না? অয়ন, এই অয়ন, তুই এখানে কি করছিস? 10 বছর পর হঠাৎ এই শহরে উদয় হলি থেকে? আর এই হাল কেন তোর? সাইকেল চালাচ্ছিস, তার মানে এখনো সেই ফকিরে রয়ে গেছিস? হ্যাঁ বাবা, আমি অয়ন। অনেকদিন পর দেখা হলো। আমি এই শহরে একটা কাজ করছি। আপনারা সবাই কেমন আছেন? থাক, তোকে আর আমাদের খোঁজ নিতে হবে না। 10 বছর পর ফিরে এসেছিস, তাও সেই সাইকেল নিয়ে। তোর বড় ভাইরা এখন বড় বড় গাড়িতে ঘোরে, আর তুই রাস্তার ধুলো মেখে সাইকেল চালাচ্ছিস। লজ্জা করে না আমাদের সামনে আসতে? অযোগ্য ছিলি আর অযোগ্যই রয়ে গেলি। ওই ছিচকে চাকরি করে আমাদের সাথে দেখা করতে আসবি না একদম। আপনারা যেমনটা ভাবছেন আমি হয়তো তেমন না। সময় অনেক কিছু বলে দেয়। আপনারা ভালো থাকবেন। অয়ন শান্তভাবে সাইকেল চালিয়ে চলে গেল। অয়নের বাবা মা তাকে নিয়ে হাসাহাসি করতে করতে চলে গেল ঠিকই, কিন্তু অয়ন মনে মনে হাসতো। সে জানে তার এক ইশারায় অয়নের বাবার সব সম্পত্তি আজই সে কিনে নিতে পারে। অয়নের এই রহস্যময় জীবনের কথা যখন কেউ জানে না, তখন নিশি নামের এক জেদি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এই শহরের রহস্যময় ডনকে খোঁজার মিশনে নেমেছে। সে জানে এই শহরে এমন একজন মানুষ আছে যাকে কেউ কখনো দেখেনি, কিন্তু সেই পুরো শহর নিয়ন্ত্রণ করে। এই যে শুনুন, আপনি কি এই এলাকার খবর রাখেন? আমি এখানে এক ডনের খোঁজ করছি, যাকে সবাই দ্য কিং বলে ডাকে। আপনি কি তাকে চেনেন? আরে, আমি কার সাথে কথা বলছি? আপনার মতো সাধারণ সাইকেল চালক কি আর ওই বড় মাপের ডনের খবর জানবে? যান, নিজের রাস্তা দেখেন। আপনি যাকে খুঁজছেন তিনি হয়তো আপনার খুব কাছে আছেন, কিন্তু চোখ থাকতেও মানুষ অনেক সময় দেখতে পায় না। সাবধানে থাকবেন নিশি সাহেব। ডনরা খুব ভয়ঙ্কর হয়। নিশি অয়নের কথা কানে না নিয়ে গটগট করে চলে গেল। সে ভাবতেই পারল না যে যাকে সে তাচ্ছিল্য করে কথা বলল সেই মানুষটাই আসল তার কাঙ্ক্ষিত ডন। অয়ন মুচকি হেসে তার সাইকেল নিয়ে অন্ধকারের থেকে মিলিয়ে গেল। শুরু হলো অয়ন আর নিশির এক অসম লড়াইয়ের খেলা। সকালের সূর্যটা আজ যেন একটু বেশি কড়া। শহরের ব্যস্ত রাস্তায় অয়ন তার পুরনো সাইকেলটা নিয়ে প্যাডেল মারছে। তার পরনে একটা সাধারণ ধোয়াটে রঙের শার্ট আর কালো প্যান্ট, যা ধুলো বালিতে কিছুটা বিবর্ণ। কেউ তার দিকে তাকালে ভাববে কোনো অফিসের পিয়ন বা ডেলিভারি বয় যাচ্ছে, কিন্তু অয়নের কানে থাকা ছোট্ট একটা ব্লুটুথ ডিভাইসে তখন বিশ্বের অন্যতম বড় শেয়ার বাজারের দরপতনের খবর আসছে। অয়ন শান্ত চোখে রাস্তার ট্রাফিক দেখছে আর মনের ভেতরে চলছে কোটি কোটি টাকার হিসাব। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলো, ডিলটা কি ফাইনাল হয়েছে? আমি বলেছিলাম ওদের 80% শেয়ার আমার নামে ট্রান্সফার করতে। যদি রাজি না হয় তবে ওদের কোম্পানিটা আজ বিকালের মধ্যে দেউলিয়া ঘোষণা করার ব্যবস্থা করো। মনে রেখো, আমি দয়া দেখাতে শিখিনি। কাজ হয়ে গেলে আমাকে মেসেজ দিও। আমি এখন সাইকেল চালাচ্ছি। অয়ন ফোনটা পকেটে রেখে আবার প্যাডেল মারতে শুরু করলো। ঠিক তখনই একটা দামি ফাজেরও গাড়ি তার সাইকেলের একদম গা ঘেঁষে ব্রেক কষল। সাইকেলটা উল্টে নিয়ে যেতেও অয়ন নিজেকে সামনে নিল। গাড়ি থেকে নামলো অয়নের মেজো ভাই। চোখে দামি সানগ্লাস, পরনে দামি স্যুট। সে অয়নকে দেখে এমনভাবে হাসলো যেন কোনো নোংরা ড্রেন দেখছে। আরে এটা তো আমাদের সেই মেজো ভাইয়া বলা অযোগ্য ছোট ভাই। তুই দেখি এখনো রাস্তা পরিষ্কার করছিস সাইকেল দিয়ে। শুনলাম এই শহরে ফিরেছিস, কিন্তু কোনো বস্তিতে আছিস তা তো জানতাম না। তোকে দেখলে আমাদের পেস্টিস পাঞ্চার হয়ে যায় রে। শোন, মেয়ে মানুষদের সামনে বা আমাদের অফিসের আশেপাশে যেন তোকে না দেখি, দেখলে পুলিশ দিয়ে ধরিয়ে দিব। ভয় পেও না মেজো ভাইয়া, আমি তোমাদের ইজ্জত কাটতে আসিনি। আমি শুধু নিজের কাজ করছি। মানুষের দিন সবসময় এক যায় না। আজ যাকে তুমি রাস্তায় পরিষ্কার করতে দেখছো, কাল হয়তো সেই তোমার মাথার উপর ছাদ কেড়ে নিতে পারে। সাবধানে দেখো। দেখলে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। বড় বড় কথা বলিস না তো। তুই হলি একটা অপদার্থ, সারা জীবন অন্যের পায়ে জুতো হয়ে থাকবি। যা এখান থেকে, রাস্তার জঙ্গল কোথাকার। মেজো ভাই গাড়ি নিয়ে ধুলো উড়িয়ে চলে গেল। অয়ন তার সাইকেলটা চেনটা ঠিক করে আবার শান্ত মনে চলতে শুরু করলো। তার মুখে একটা রহস্যময় হাসি
সে জানে এই গাড়িটা যে কোম্পানির নামে কেনা, সেই কোম্পানিটা সে গতকালই পরোক্ষভাবে কিনে নিয়েছে। অয়ন এখন তার গোপন আস্তানার দিকে যাচ্ছে, যেখানে তার আসল পরিচয়টা কিং হিসেবে সে পরিচিত। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই রাস্তার মোড়ে আবার সেই জেদি সাংবাদিক নিশির সাথে তার দেখা হয়। নিশি একটা ল্যাপটপ ব্যাগে কাঁধে নিয়ে অস্থিরভাবে পায়চারি করছে। এই যে সাইকেলওয়ালা, আরে আপনি তো সেই লোকটা না যার সাথে কাল দেখা হলো? আপনি কি এখানে কাউকে একটা কালো কাচের মার্সিডিজ নিয়ে ঢুকতে দেখেছেন? আমার সোর্স বলেছে এই গলি দিয়ে দ্য কিং এর লোকজনের যাতায়াত। আপনি তো সারাদিন রাস্তায় থাকেন, নিশ্চয়ই কিছু দেখেছেন। ডন বা কিংদের কি আর এভাবে সাধারণ গলিতে পাওয়া যায় নিশি সাহেব? তারা হয়তো আপনার চোখের সামনে দিয়েই ঘুরে বেড়ায়, কিন্তু আপনি তাদের চিনতে পারেন না। আপনি যাকে খুঁজছেন সে হয়তো আপনার থেকে খুব একটা দূরে নেই, কিন্তু রহস্য না ভাঙাই ভালো, বিপদ হতে পারে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি নিশি, সত্য বের করে আনা আমার নেশা। এই ডন দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে আর আড়াল থেকে মাফিয়াগিরি করছে, এটা আমি সহ্য করব না। আপনি যদি কিছু জানেন তবে বলুন, নয়তো জ্ঞান দেওয়া বন্ধ করুন। সাধারণ সাইকেল চালিয়ে এত বড় বড় কথা আপনার মুখে মানায় না। জ্ঞান দিচ্ছি না, সতর্ক করছি। সব সত্য সহ্য করার ক্ষমতা থাকে না, মাঝে মধ্যে সাধারণ মানুষেরাই অসাধারণ কিছু হয়ে ওঠে। ভালো থাকবেন। অয়ন সাইকেল নিয়ে গলির ভেতর অদৃশ্য হয়ে গেল। নিশি ভ্রু কুচকে তাকিয়ে রইল অয়নের যাওয়ার দিকে। তার কেন যেন মনে হচ্ছে এই সাধারণ সাইকেল চালকের কথার মধ্যে গভীর কোনো অর্থ লুকিয়ে আছে। নিশি তার ক্যামেরার লেন্স ঠিক করে আবার কাজে মন দিল। ওদিকে অয়ন একটা জীর্ণ পুরনো গুদামের ভেতরে ঢুকলো। বাইরে থেকে এটা দেখতে পরিত্যক্ত মনে হলেও এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তির সমাহার। অয়ন ভেতরে ঢোকার সাথে সাথে সেখানে থাকা 10-12 জন সুঠামদেহী বডিগার্ড মাথা নিচু করে দাঁড়ালো। ওয়েলকাম বস। আপনি যেমনটা চেয়েছিলেন, অয়ন চৌধুরীর বাবার ব্যাংকের লোন আমরা সব কিনে নিয়েছি। এখন ওনার বাড়ির নিলামের চাবি আপনার হাতে। আপনি একটা ইশারা করলে কাল ওনারা রাস্তায় এসে দাঁড়াবেন। এখন আপনার হুকুম কি? এখনই না, ওদের একটু বেশি করে স্বপ্ন দেখতে দাও। যখন ওরা ভাববে ওরা সবচেয়ে সুখে আছে, ঠিক তখন আমি ওদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দেব। আর শোনো, ওই মেয়েটা নিশি, ও যেন আমার খুব বেশি কাছে না আসতে পারে। ওকে চোখে চোখে রাখো, কিন্তু ক্ষতি করো না। ও আমাকে একটা পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। অয়ন একটা বিশাল রিভলভিং চেয়ারে বসল। তার চোখের চাহনি এখন আর সেই শান্ত ছেলের মতো নয়, বরং এক শিকারী বাঘের মতো। সে জানে নিশি তার খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু অয়ন চায় এই লুকোনো চুরি খেলাটা আরো কিছুক্ষণ চলুক। অন্যদিকে অয়নের পরিবার এখনো জানে না যে তাদের ধ্বংসের ঘন্টা বেজে গেছে, এবং সেই ঘন্টার দড়িটা ধরে আছে তাদেরই অবহেলিত ছোট ছেলেটি। চৌধুরী ভিলার সামনে আজ 3 ধরনের জায়গা নেই। এলাকার নামকরা সব মানুষ আর ব্যবসায়ীরা জড়ো হয়েছে। অয়নের বাবা দেনার দায়ে দেউলিয়া হয়ে গেছেন, তাই আজ তার পৈতৃক ভিটে নিলামে উঠছে। অয়ন ভিড়ের একদম শেষে সারিতে তার সেই পুরনো জংধরা সাইকেলটি নিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা সস্তা মরির শার্ট আর পায়ে সাধারণ চটি। অয়নের বাবা আর ভাইরা গেটের কাছে দাঁড়িয়ে আগত অতিথিদের সাথে কথা বলার চেষ্টা করছেন, যদিও তাদের মুখ অপমানে কালো হয়ে আছে। জহির সাহেব, দেখছেন শেষ পর্যন্ত কি দিন দেখতে হচ্ছে। এই বাড়িটা আমার জান ছিল, আজ রাস্তার মানুষ এসে এটার দাম হাঁকাবে। এটা ভাবলেই আমার বুক ফেটে যাচ্ছে। ওইদিকে তাকিয়ে দেখুন, ওই কুলাঙ্গার অয়নটা এসেছে তামাশা দেখতে। নিজের বাপের এই দশা দেখেও ও নিশ্চয়ই খুব শান্তি পাচ্ছে। ওরে, এখান থেকে তাড়িয়ে দিলেই তো হয়। অয়ন, এই অয়ন, তোর লজ্জা করে না রে? এই বাড়িতে থাকার সময় তো কোনো দিন 1 পয়সা দিয়ে সাহায্য করিসনি, আর এখন যখন আমাদের সব শেষ হয়ে যাচ্ছে তখন তুই এখানে দন্ত বিকশিত করে দাঁড়িয়ে আছিস। তোকে দেখলে আমার ঘেন্না লাগে। তুই এক্ষুনি এখান থেকে যা। মা, আমি তো তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি শুধু দেখতে এসেছি এই বাড়ির কদর মানুষের কাছে কতটুকু। যে বাড়ি থেকে তোমরা আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলে, সেই বাড়ির শেষটা অন্তত চোখের সামনে দেখে যাই। আমাকে গালি দিয়ে লাভ নেই, আমি তো তোমাদের কাছে এখন শুধুই একজন বাইরের মানুষ। বাবা, তুমি অয়নের দিকে তাকিয়ে নিজের মেজাজ খারাপ করো না।
ও তো একটা নর্দমার কীট। ওর পকেটে তো 5 টাকাও নেই, এসেছে বড় বড় ধনীদের ভিড়ে দাঁড়িয়ে নিজেকে জাহির করতে। এই সাইকেলওয়ালা ভিখারিটা এখানে থাকা মানে আমাদের আরো অপমান। তুই বাইরের মানুষও না, তুই হলি আপদ। দেখিস আজ এই বাড়ি এমন কেউ কিনবে যার প্রতাপে পুরো শহর কাঁপে। শুনেছি রহস্যময় দ্য কিং এই বাড়ির ওপর নজর দিয়েছে। তার লোক যদি এখানে আসে আর তোর মতো একটা রাস্তার ফকিরকে দেখে, তবে আমাদের আর ইজ্জত থাকবে না। যা বলছি মানে মানে কেটে পড়। নিশি তার ক্যামেরা টিম নিয়ে অয়নের পাশেই দাঁড়িয়েছিল। সে অয়নের সাথে তার পরিবারের এমন ব্যবহার দেখে অবাক হলো। নিশি আজ এসেছে সেই রহস্যময় দা কিং এর কোনো ক্লু পায় কিনা তা দেখতে। সে অয়নকে দেখে কিছুটা তাচ্ছিল্যের সুরে কথা বলতে শুরু করলো। এই যে সাইকেলওয়ালা ভাই, আপনি দেখি আসলে নাছোড়বান্দা। কালকের পর আজ আবার এখানে। আপনার কি কোনো কাজ কাম নেই? এই নিলামে কোটি কোটি টাকার খেলা হবে। আপনার মতো মানুষের এখানে ভিড় করা মানে সময় নষ্ট। আপনার পরিবারের লোকজন তো আপনাকে চেনে বলেই মনে হচ্ছে না। এত অপমান সয়ে এখানে পড়ে আছেন। নিশি সাহেবা, অপমান তো বড় লোকেরা গায়ে মাখে। আমরা গরিব মানুষ, আমাদের কাছে অপমানের চেয়ে বাস্তব বড়। আপনি যার খোঁজ করছেন সেই দ্য কিং হয়তো আজ এখান থেকে তার নতুন কোনো সাম্রাজ্য শুরু করবে। আপনি কি প্রস্তুত তার মুখোমুখি হতে? আমি সবসময় প্রস্তুত, কিন্তু আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি তাকে খুব ভালো করে চেনেন। ডনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই তো? আরে আমি কি বলছি, আপনার মতো সাধারণ মানুষের সাথে কারই বা সম্পর্ক থাকবে? আপনি বরং আপনার সাইকেলটা সামলান, নিলাম শুরু হয়ে গেছে। আমি তো খুব সাধারণ মানুষ নিশি সাহেবা। সাধারণ মানুষেরা তো বিপদের ভয় পায় না। আপনি বরং আপনার কাজ করুন। দেখুন আজকের নিলামের বিজয়ী কে হয়। হয়তো এমন কেউ কিনবে যাকে আপনারা কল্পনাই করতে পারছেন না। নিলামকারী হাতুড়ি হাতে নিয়ে স্টেজে উঠলেন। বাড়ির প্রাথমিক দাম ধরা হলো 10 কোটি টাকা। একের পর এক ব্যবসায়ী দাম বাড়াতে লাগলেন। 15 কোটি 18 কোটি পর্যন্ত দাম উঠল। ঠিক সেই মুহূর্তে একটা দামি BMW গাড়ি বাড়ির সামনে এসে থামলো। গাড়ি থেকে নামলো এক সুঠামদেহী যুবক। তার হাতে একটা ব্রিফকেস। সে সরাসরি নিলামকারীর দিকে এগিয়ে গেল। আপনি কার পক্ষ থেকে ডাক দিচ্ছেন এবং আপনার দাম কত? আমি এখানে উপস্থিত হয়েছি জনাব দ্য কিং এর প্রতিনিধি হিসেবে। তিনি চৌধুরী ভিলার জন্য সরাসরি 25 কোটি টাকা প্রস্তাব করেছেন। এই যে তার সাইন করা ব্ল্যাঙ্ক চেক আর আইনি কাগজপত্র। আমি বসের হয়ে নিলামের চূড়ান্ত ডাক দিচ্ছি। 25 কোটি টাকার কথা শুনে পুরো এলাকা একদম স্তব্ধ হয়ে গেল। অয়নের বাবা আর মা খুশিতে আত্মহারা হয়ে গেলেন যে অনেক বেশি দামে বাড়ি বিক্রি হচ্ছে। নিশি দ্রুত তার মাইক্রোফোন নিয়ে অ্যাসিস্ট্যান্টের দিকে ছুটে গেল। অয়ন তখন দূর থেকে দাঁড়িয়ে মুচকি হাসছে। অ্যাসিস্ট্যান্ট অয়নের দিকে একবার তাকিয়ে মাথা সামান্য নিচু করে ইশারা করলো, কিন্তু সাধারণ মানুষের চোখে সেটা ধরা পড়ল না। এক্সকিউজ মি, আপনি বলেছিলেন আপনি দ্য কিং এর লোক। তিনি নিজে কোথায়? কেন তিনি আড়ালে থাকছেন? আর এই সাধারণ বাড়ির জন্য 25 কোটি টাকা কেন দিতে চাইলেন তিনি? বস কোথায় আছেন সেটা বলা আমার নিষেধ। তিনি সেটা চান, সেটা তিনি যে কোনো মূল্যে হাসিল করেন। আজ থেকে এই বাড়ির মালিক চৌধুরী সাহেব নন, বরং মিস্টার কিং। চৌধুরী সাহেবকে আগামী 24 ঘন্টার মধ্যে বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিন দলিল আর আপনাদের পাওনা টাকার কাগজ। বাবা, আপনার বসকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ বলবেন। উনি আমাদের বাঁচিয়ে দিলেন। কিন্তু একটা কথা, ওনাকে কি একবারও দেখা যাবে না? আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। আমার বস আপনাদের মতো মানুষের সাথে দেখা করেন না। আপনাদের সময় শেষ। এখন আপনারা এই বাড়ির বাইরে গিয়ে দাঁড়াতে পারেন। বস চান না তার নতুন বাড়িতে পুরনো জঞ্জাল পড়ে থাকুক। অয়নের মা আর ভাইরা তখন আনন্দে মেতেছে যে 25 কোটি টাকা পাওয়া গেছে, যদিও তারা বুঝতে পারছে না যে তারা এখন গৃহহীন হতে চলেছে। অয়ন তার সাইকেলে উঠে বসলো। সে দেখলো নিশি খুব আগ্রহ নিয়ে অ্যাসিস্ট্যান্টের পিছু নিচ্ছে। অয়ন ধীর লয়ে সাইকেলের প্যাডেল মারতে শুরু করলো। নিশ্চিত সাহেবা, বেশি পিছু নেবেন না। রহস্য যখন উন্মোচন হয় তখন হয়তো আপনি সেটা সামলাতে পারবেন না। আজকের জন্য এটুকু যথেষ্ট যে আপনাদের সেই প্রতাপশালী চৌধুরী পরিবার এখন এই বাড়িতে থাকার যোগ্যতা হারিয়েছে। আপনি কি বললেন? আপনার কথা বলার ধরন দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি তো একজন সাধারণ সাইকেল চালক। সাধারণ আর অসাধারণের পার্থক্যটা খুব সামান্য নিশি সাহেবা। মাঝে মাঝে একটা 20 টাকার নোট আর 20 কোটি টাকার চেক
একই মানুষের পকেটে থাকতে পারে। চোখ কান খোলা রাখুন। ডন হয়তো আপনার পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। অয়ন সাইকেল নিয়ে গড়ির মোড়ে মিলিয়ে গেল। নিশি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে একটা খটকা লাগলো যে এই সাধারণ সাইকেল চালক ছেলেটার কথা আর কিংয়ের অ্যাসিস্ট্যান্টের আসার টাইমিং কি কোনোভাবে মিলে যাচ্ছে। চৌধুরী পরিবার নিজেদের জয়ের আনন্দে মত্ত থাকলেও অয়ন মনে মনে তার চূড়ান্ত প্রতিশোধের ছক সাজিয়ে ফেলল। চৌধুরী ভিলা থেকে সবাইকে বের করে দেওয়ার 40 ঘন্টা পার হয়ে গেছে। অয়নের বাবা মা আর 2 ভাই তাদের দামি আসবাবপত্র আর ব্যাগ নিয়ে গেটের বাইরে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। যে বাড়িতে তারা রাজত্ব করতেন আজ সেই বাড়ির গেট ভেতর থেকে তালাবদ্ধ। কিছুক্ষণ পরেই নতুন মালিকের আসার কথা। নিশি তার ক্যামেরা টিম নিয়ে আগে থেকেই দাঁড়িয়ে আছে এই মাহেন্দ্র খনটা ক্যাপচার করার জন্য। সবার মনে একটাই প্রশ্ন, কেই রহস্যময় দা কিং। ঠিক তখনই দূরে সাইরেনের আওয়াজ পাওয়া গেল। 4টা কালো রঙের SUV গাড়ি রাজকীয়ভাবে রাস্তার ধুলো উড়িয়ে চৌধুরী বিড়ার সামনে এসে থামল। দেখেছো বাবা, গাড়িগুলো বহর দেখেছো? একেই বলে দাপট। দামি দামি সব ব্র্যান্ড নিউ গাড়ি। নিশ্চয়ই কোনো বড় মাফিয়া ডন বা ইন্টারন্যাশনালি প্রভাবশালী কেউ আসছেন। আমাদের মতো মানুষের সাথে ওনারা কি আর কথা বলবেন? আর ওই দেখ, SUV গুলোর মাঝখান থেকে সেই দামি লেক্সাস গাড়িটা বের হয়ে আসছে। ওইটাই মনে হয় মিস্টার কিং এর গাড়ি। সবাই সোজা হয়ে দাঁড়া। যদি ওনার নজরে একটু পড়া যায় তবে হয়তো আমাদের কপাল আবার খুলে যাবে। গাড়িগুলো থেকে অন্তত 20 জন বডিগার্ড কালো স্যুট আর চোখে সানগ্লাস পরে নেমে পড়ল। তারা এক নিমিষে পুরো এলাকা কর্ডন করে ফেলল। এরপর লেক্সাস গাড়ির দরজা খুলে গেল। গাড়ি থেকে যে পা রাখলো তার পরনে দামি ইতালিয়ান স্যুট, হাতে কোটি টাকার ঘড়ি আর চোখে একটা ডার্ক সানগ্লাস। নিশি তার মাইক্রোফোন হাতে একদম সামনে দাঁড়িয়ে গেল, কিন্তু বডিগার্ডরা তাকে আটকে দিল। যখন মানুষটি সানগ্লাসটা খুললো তখন চৌধুরী ভিলার সামনে যেন বাজ পড়ল। অয়ন, এটা তুই? না না, এটা অসম্ভব। তুই এই দামি গাড়ি থেকে নামলি কিভাবে? আর তোর এই রাজকীয় পোশাক, এগুলো কি তুই কোথাও থেকে চুরি করে এনেছিস? আরে মা, ও নিশ্চয়ই এই মিস্টার কিং এর কোনো বডিগার্ড বা ড্রাইভার হিসেবে জয়েন করেছে। এই নাটকটা আমাদের দেখানোর জন্য করছে। এই অয়ন, তুই এই গাড়িতে হাত দেওয়ার সাহস পেলে কিভাবে? এখনই নেমে আয়। ড্রাইভারি করিস ভালো কথা, তাই বলে মালিক সেজে অভিনয় করবি? অয়ন কারো কথার উত্তর দিল না। সে একটা অদ্ভুত গম্ভীর আর অবহেলার চাহনি নিয়ে তার বাবা মার দিকে তাকালো। তার হাঁটা চলায় এমন এক আভিজাত্য ফুটে উঠেছে যা আগে কেউ কখনো দেখেনি। সেই অ্যাসিস্ট্যান্ট যে গতকাল বাড়ি কিনেছিল সে দ্রুত এসে অয়নের সামনে মাথা নত করে দাঁড়ালো। বস, বাড়ির সব ব্যবস্থা হয়ে গেছে। আপনার ঘর আপনার পছন্দ মতো সাজানো হয়েছে। আপনি ভেতরে আসতে পারেন। অয়ন সাহেব, আপনি এখানে কি করছেন? আপনি কি সত্যি এই বাড়ির নতুন মালিক, নাকি আপনি অন্য কারো হয়ে কাজ করছেন? আমার মাথায় কিছুই ঢুকছে না। কাল আপনাকে সাইকেল চালাতে দেখলাম, আর আজ আপনি এই দামি গাড়ি বহন নিয়ে এলেন। আপনার আসল পরিচয়টা কি? নিশি সাহেবা, আমি কালো বলেছিলাম যে চোখ থাকতেও অনেকে দেখতে পায় না। আমি এখানে কোনো পরিচয় দিতে আসিনি। আমি শুধু আমার জিনিস বুঝে নিতে এসেছি। বডিগার্ড, মিডিয়াকে দূরে সরিয়ে দাও। আমি আমার ব্যক্তিগত জায়গা কোনো জটলা পছন্দ করি নাই। অয়ন, তুই একবার আমার দিকে তাকা। তুই কি সত্যি এই বাড়ি কিনেছিস? তুই কি জানিস আমি তোর বাবা? আমাদের এভাবে রাস্তার মোড়ে ফেলে দিবি তুই? তোর হাইতের অন্তত একটা চাকরিতে, তোর এই বড় কোম্পানিতে। আপনি হয়তো ভুল করছেন মিস্টার চৌধুরী। অয়ন নামের সেই ছেলেটা 10 বছর আগে এক জম বৃষ্টির রাতে সে বাড়ি থেকে মরে গেছে। আমি এখন এই প্রপার্টি নতুন মালিক। আমার নাম বা পরিচয় আপনার না জানলেও চলবে। আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আপনারা এখন এখান থেকে যেতে পারেন, কারণ আমার গেটের সামনে ভিড় আমার ভালো লাগছে না। এই তো তোর আসল রূপ বের হয়ে এসেছে। একটু টাকা হতে তুই বাবাকে নাম ধরে ডাকছিস? তুই তো সেই রাস্তার ফকিরে আছিস। তুই নিশ্চয়ই কোনো 2 নম্বর পথে এই টাকা কামিয়েছিস। ঋষি সাহেবা, আপনি রিপোর্ট করুন। এই ছেলেটা বড় মাপের অপরাধী। অপরাধী কিনা সেটা প্রমাণের দায়িত্ব আমার না, কিন্তু মনে রেখো, তোমাদের এই বড় বড় কথাগুলো বলার মতো ছাত্রও আজ আমার কবজায়। আমি চাইলে আজই তোমাদের এই শহর থেকে গায়েব করে দিতে পারি। আমার বডিগার্ডদের হাতের একটা ইশারা তোমাদের জীবনের শেষ দিন হতে পারে। সম্মান বাঁচে এখান থেকে চলে যাও। আপনি যতই পরিচয় লুকাতে চান অয়ন সাহেব,
আমি বুঝে গেছি আপনি সেই রহস্যময় দ্য কিং যাকে পুরো দেশ খুঁজছে। কিন্তু আপনি কেন ওই সাধারণ জীবনের অভিনয় করছেন? কেন এত লুকোচুরি? আপনি তো বিলিনিয়ার। আপনার এই মাফিয়া সাম্রাজ্য নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই নিশি সাহেবা। আমি কোনো কিং বা ডন নই। আমি শুধু একজন ব্যবসায়ী যে তার হিসাব মেলাতে এসেছে। আর যারা আমাকে অবহেলা করেছিল তাদের বুঝিয়ে দিতে এসেছি যে পায়ের নিচের ধুলোও মাঝে মাঝে পাহাড় হয়ে দাঁড়াতে পারে। অয়ন গটগট করে বাড়ির ভেতরে ঢুকে গেল। বিশাল লোহার গেটটা তার পেছনে সশব্দে বন্ধ হয়ে গেল। অয়নের বাবা মা আর ভাইয়েরা হতভম্ব হয়ে রাস্তার ধারে বসে পড়ল। তারা বিশ্বাসই করতে পারছে না যে যে ছেলেটাকে তারা মানুষ বলে গণ্য করেনি সেই ছেলেটাই আজ পুরো শহরের ভাগ্য বিধাতা। নিশি তার ক্যামেরার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল। অয়নের এই গ্র্যান্ড এন্ট্রি আর তার বদলে যাওয়া ব্যক্তিত্ব সবার মনে ত্রাসের সৃষ্টি করল। শোনো, নিশি মেয়েটা অনেক বেশি কাটাকাটি করছে, ওর উপর নজর রাখো। আর আমার বাবা মা যেন সহজে কোনো ঘর ভাড়া না পায় সেটা নিশ্চিত করো। ওদের বোঝানো দরকার যে রাস্তার জীবনটা কেমন হয়। অয়ন জানলার পাশে দাঁড়িয়ে বাইরের জগৎটার দিকে তাকালো। তার মুখে এক নিষ্ঠুর তৃপ্তির হাসি। সে জানে তার প্রতিশোধ মাত্র শুরু হয়েছে। সে তার ডন পরিচয় এখনো অফিসিয়ালি স্বীকার করেনি, কিন্তু পুরো শহর এখন জেনে গেছে যে অয়ন আহমেদ আর সাধারণ কোনো ছেলে নয়। বিশাল বাড়ির লোহার গেটটা বন্ধ হওয়ার সাথে সাথে বাইরের সব কোলাহল যেন থেমে গেল। অয়ন ধীর পায়ে বাড়ির ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। বডিগার্ডের অ্যাসিস্ট্যান্টরা তটস্থ হয়ে দাঁড়িয়ে থাকলেও অয়ন তাদের হাত নেড়ে বাইরে যাওয়ার ইশারা করল। সে এখন একা থাকতে চায়। 10 বছর পরেই বাড়ির ভেতরে সে দাঁড়িয়ে আছে, অথচ চারপাশটা কত চেনা কিন্তু মানুষগুলো কত অচেনা হয়ে গেছে। অয়ন দামি কোটটা খুলে সোফার উপর রাখলো এবং প্রতিটি দেয়াল, প্রতিটি আসবাবপত্র হাত দিয়ে ছুঁতে দেখতে লাগলো। এই তো সেই টেবিল যেখানে ভাইয়াদের সাথে বসে খাওয়ার খুব শখ ছিল আমার, কিন্তু আমাকে কোনোদিন বসতে দেওয়া হয়নি। আমি সবসময় এক কোনায় দাঁড়িয়ে থাকতাম। যদি ওরা খাওয়ার পর একটু অবশিষ্ট খাবার রাখে। আজ এই টেবিলের মালিক আমি, কিন্তু এই খাবার খাওয়ার মতো কেউ নেই আমার পাশে। অয়ন দোতলার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। সিঁড়ির রেলিংয়ে হাত দিতেই তার মনে পড়লো ছোটবেলার কথা। একবার এখান থেকে পড়ে গিয়ে তার কপাল ফেটে গিয়েছিল, কিন্তু মা এসে কপালে হাত না বুড়িয়ে উল্টো তাকে বকেছিল কারণ তার কান্নার শব্দে বাবার ঘুমের ব্যাঘাত হচ্ছিল। অয়ন হাঁটতে হাঁটতে সেই ছোট্ট অন্ধকার স্টোর রুমটার সামনে গিয়ে দাঁড়ালো, যেখানে ধুলোবালি আর মাকড়সার জালের মাঝে তার শৈশব কেটেছে। সেই রুমের দরজাটা খুলতে ভ্যাপসা একটা গন্ধ নাকে এলো। অয়ন হাঁটু গেড়ে সেই পুরনো জীর্ণ মেঝেতে বসে পড়ল। কেন বাবা, কেন মা? আমি কি তোমাদের নিজের সন্তান ছিলাম না? আমার গায়ের রক্ত কি তোমাদের সাথে মেলে না? কেন আমাকে তোমরা পশুর চেয়ে অদম করে রেখেছিলে? আমি তো শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। বড় ভাইয়াদের মতো দামি খেলনা বা দামি পোশাক তো আমি কোনোদিনও চাইনি। শুধু চেয়েছিলাম তোমরা আমার মাথায় একটু হাত রেখে বলো যে তুই তো আমাদেরই ছেলে। অয়নের চোখের পানি টপ টপ করে ফ্লোরে পড়ছে। যে অয়ন আহমেদ দা কিং এর এক ইশারায় আন্ডারওয়ার্ল্ড কেঁপে ওঠে, সেই দুর্ধর্ষ মানুষটা আজ এক অসহায় শিশুর মতো কাঁদছে। তার মনে পড়ে যাচ্ছে সেই বৃষ্টির রাতের কথা, যেদিন তাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করে দেওয়া হয়েছিল। অয়ন দেয়ালে কিল মেরে চিৎকার করে উঠল। কি দোষ ছিল আমার? পড়াশোনা একটু কাঁচা ছিলাম, এটা কি আমার বড় অপরাধ? তোমরা যখন বিরিয়ানি খেতে, আমি তখন ড্রেনের পাশে বসে থেকে কুকুরের মতো তোমাদের ফেলে দেওয়া খাবারের দিকে তাকিয়ে থাকতাম। মা, তোমার কি একবারও বুকটা কাঁপেনি আমার এই কঙ্কালসার চেহারা দেখে? বাবা, তুমি তো মানুষের বিচার করো, কিন্তু নিজের সন্তানের সাথে যে অবিচার করলে তার বিচার কে করবে? আজ আমি বিলিয়নিয়ার। আজ আমি চাইলে পুরো শহর কিনে নিতে পারি, কিন্তু আমার শৈশবের সে হারানো হাসি কি তোমরা ফিরিয়ে দিতে পারবে? পারবে না। অয়ন উঠে দাঁড়িয়ে নিজের চোখের পানি মুছল। তার কান্নার জায়গাটা এখন এক অদ্ভুত ক্ষোভে পরিণত হচ্ছে। সে টলমল পায়ে তার বাবা মায়ের শয়ন কক্ষে ঢুকলো। সেখানে এখনো তাদের ছবি দেয়ালে টানানো। অয়ন ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে তার শৈশবের সেই অভুক্ত রাতগুলোর যন্ত্রণা অনুভব করছে। তোমাদের আজ কোনো ক্ষমা নেই। তোমরা ভেবেছিলে অয়ন মরে গেছে, কিন্তু অয়ন মরেনি। অয়ন তার ভেতরে থাকা সরলতাটাকে মেরে ফেলে এক দানব হয়ে ফিরে এসেছে। তোমরা আমাকে শিখিয়েছ যে পৃথিবীতে টাকা আর ক্ষমতা ছাড়া কেউ কাউকে চেনে না। আজ আমি
তোমাদের সেই শিক্ষায় ফিরিয়ে দেব। তোমরা আজ রাস্তায় দাঁড়িয়ে আছো ঠিক যেমনটা আমাকে দাঁড় করিয়েছিলে। আমি তোমাদের চোখের পানি দেখতে চাই, ঠিক যেভাবে তোমরা আমার কান্না দেখে হাসতে। অয়ন জানালার পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালো। গেটের বাইরে ধুলোর মধ্যে তার বাবা মা তখনও বসে আছে। অয়নের চোখে আবার ভেসে উঠল, কিন্তু এবার সে আর দুর্বল হলো না। সে জানে এই বাড়িটা শুধু একটা দালান নয়, এটা তার অপমানের স্মৃতিস্তম্ভ। সে আবার সেই শান্ত আর কঠোর মানুষে পরিণত হলো। সে তার ফোন বের করে অ্যাসিস্ট্যান্টকে কল দিল। চৌধুরী বিলাস সামনে থেকে জঞ্জালগুলো এখনো সরেনি কেন? ওদের বলে দাও আমার গেটের সামনে যেন কোনো ভিখারি বসে না থাকে। আর শোনো, নিশি যদি এখনও ওখানে থাকে ওকে ভিতরে পাঠিয়ে দাও। আমি চাই ও এই অবাগা অয়নের গটা দেখুক, যার কথা ও আজ রিপোর্টে লিখবে। অয়ন নিজেকে সামনে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় সে নিজেকে দেখছে, কিন্তু তার মনে হচ্ছে সে অন্য কোনো অচেনা মানুষকে দেখছে। যে ছেলের চোখে স্বপ্ন ছিল, আজ সেই চোখে শুধু প্রতিশোধের আগুন। অয়ন বুঝতে পারছে দ্য কিং হওয়া সহজ ছিল, কিন্তু সেই অবহেলিত ছোট ছেলেটাকে নিজের ভেতর থেকে মুছে ফেলা বড্ড কঠিন। অয়ন স্টোর রুমে সেই সেতে মেঝেতে বসে 2 হাঁটুতে মুখ গুজে ডুকরে কাছে। বাইরের দুনিয়া তাকে বাঘের মতো ভয় পেলেও এই 4 দেয়ালের ভেতর সে আজ সেই 10 বছর আগের অসহায় ছোট অয়ন। সে জানে না যে নিশি কৌশলে বডিগার্ডের চোখ ফাঁকি দিয়ে পেছনে ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। নিশি ভেবেছিল সে অয়নের কোনো গোপন নথিপত্র বা মাফিয়া ডিল হওয়ার প্রমাণ পাবে, কিন্তু ঘরের কোণে অয়নের এই অবস্থা দেখে সে পাথর হয়ে দাঁড়িয়ে গেল। নিশি দেখলো দেশের সব থেকে ভয়ঙ্কর আর রহস্যময় মানুষটা বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে আর বিড় করে তার বাবা মায়ের দেওয়া কষ্টের কথাগুলো বলছে। নিশির মনে এক অদ্ভুত মায়ার সৃষ্টি হলো। তার মনে হলো এই ছেলেটা কোনো অপরাধী নয়, সে বিশাল বড় একটা ক্ষতের ওপর স্যুটের আবরণ পরে ঘুরে বেড়াচ্ছে। অয়ন সাহেব, আপনি আপনি কাঁদছেন? নিশির গলার আওয়াজ কানে যেতেই অয়নের পুরো শরীর যেন বিদ্যুতের মতো কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য সে থতমত খেয়ে গেল, কিন্তু পরক্ষণেই এক ঝটকায় মেঝে থেকে উঠে দাঁড়ালো। চোখের পলকে সে তার 2 চোখের জল মুছে ফেলল। তার মুখের সেই কোমল আর অসহায় ভাবটা মুহূর্তের মধ্যেই হারিয়ে গিয়ে সেখানে আবার সেই পাথরের মতো শক্ত আর নিষ্ঠুর আস্তরণ ফিরে এলো। অয়ন তার স্যুটের হাতা ঠিক করে এমনভাবে নিশির দিকে তাকালো যেন সে মাত্র কোনো ব্যবসায়িক মিটিং শেষ করে উঠল। তার চাহনি এখন এতটাই তীক্ষ্ণ যে নিশি ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল। কি চাই এখানে আপনার? আমার অনুমতি ছাড়া আমার ব্যক্তিগত রুমে ঢোকার সাহস আপনাকে কে দিয়েছে নিশি সাহেবা? বডিগার্ডটা কি বাইরে ঘাস কাটছে? আমি আসলে আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এসেছিলাম, কিন্তু আমি যা দেখলাম সেটা আমার কল্পনার বাহিরে। আপনি তো ভিতরে ভিতরে একদম শেষ হয়ে গেছেন অয়ন সাহেব। আপনার এই কান্না, আপনার এই কষ্টগুলো, এগুলো কি আপনার ওই মাফিয়া পরিচয়ের আড়ালে লুকানো সত্য? আপনি কেন একা একা এভাবে কাঁদছেন? আমি কাঁদছি কি না বা আমি শেষ হয়ে গেছি কি না সেটা আপনার দেখার বিষয় নয়। আপনি একজন সাংবাদিক, আপনার কাজ হলো সংবাদ পরিবেশন করা। অন্যের ব্যক্তিগত দুর্বলতা নিয়ে গবেষণা করা আপনার পেশা হওয়া উচিত নয়। আমি আপনাকে শেষবারের মতো সতর্ক করছি, আমার সীমানা পার করার চেষ্টা করবেন না। কিন্তু আমি তো সব দেখে ফেলেছি। আপনি আপনার পরিবারকে ঘৃণা করলেও আসলে তাদের ভালোবাসার জন্যই আপনি তিলে তিলে শেষ হচ্ছেন। আপনি এই বাড়িটা কিনেছেন প্রতিশোধ নিতে নয়, বরং আপনার হারানো শৈশবটা খুঁজে পেতে। আমি কি ভুল বলছি? যথেষ্ট হয়েছে, অনেক নাটক করেছেন আপনি। আপনিও তো ভেবেছেন আমার চোখের পানি দেখে আপনি আমাকে কাবু করে ফেলবেন আর আমার থেকে কোনো তথ্য বের করে নেবেন। কিন্তু মনে রাখবেন, এই অয়ন আহমেদ চোখের জল যেমন ফেলতে জানে, তেমনি সে জল যারা দেখে ফেলে তাদের নিশ্চিহ্ন করতে জানে। আপনি এখন এখান থেকে যাবেন, নাকি আমি আমার ছেলেদের বলবো আপনাকে ঘাড় ধরে বের করে দিতে? আপনি যতই কঠিন হওয়ার ভান করুন না কেন, আমি জেনে গেছি এই দা কিংয়ের ভেতরে একটা ছোট্ট বাচ্চা বাস করে, যে আজও তার মায়ের হাতের এক লোকমা ভাতের জন্য তৃষ্ণার্ত। আপনি আমাকে ভয় দেখিয়ে লাভ নেই অয়ন সাহেব, আমি সত্যিটা জেনেই ছাড়বো। সতটা অনেক ভয়ঙ্কর নিশি সাহেবা, সেটা সহ্য করার ক্ষমতা আপনার নেই। আপনি এখন বাইরে যান, আমার বাবা মা দরজার বাইরে বসে যে ভিক্ষা চাচ্ছে সেটা গিয়ে কভার করুন। আমার এই দুর্বলতা যদি আপনার কোনো রিপোর্টে আসে, তবে মনে রাখবেন আপনার ক্যামেরা আর আপনার কেরিয়ার দুটোই আমি আজকের মধ্যে শেষ করে দেব। আমি দয়া দেখাই না, এটা আপনি খুব ভালো করে জানেন।
অয়ন নিশির দিকে পেছন ফিরে দাঁড়ালো। তার চোয়ার শক্ত হয়ে আছে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যেন আবার কান্না না চলে আসে। নিশি কিছুক্ষণ অয়নের পিঠের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। অয়ন একা হয়ে যেতেই দেয়ালের দিকে তাকিয়ে সজনে একটা খুশি মারল। সে চায় না কেউ তার ভেতরের ভাঙাচোরা মানুষটাকে জানুক। সে চায় সবাই তাকে ঘৃণা করুক, ভয় পাক, কারণ দয়া বা ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার নেই। একা থাকাটাই তার পরিবার তাকে শিখিয়ে বড় করেছে। নিশি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর অয়ন আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চোখ মুখে পানি দিয়ে সে নিজের ভেতরে দুর্বলতাটাকে সজোরে ছেড়ে ফেলল। এখন আর কান্নার সময় নয়, এখন পাওনা মিটিয়ে দেওয়ার সময়। অয়ন তার দামি পারফিউমটা মেখে রুম থেকে বের হয়ে এলো। তার প্রতিটা পদক্ষেপ এখন রাজকীয় দম্ভে ভরা। সে যখন ড্রয়িং রুমে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তার চারপাশের বডিগার্ডদের বিশাল বহর। অয়ন বাড়ির সদর দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। নিচে রাস্তায় তখনও তার বাবা আর দুই ভাই তপ্ত রোদে ঘামছে। আকাশ, শোনো। জি বস, হুকুম করুন। আমার গেটের সামনে যে জঞ্জালগুলো ভিড় করে আছে ওদেরকে জানানো হয়েছে যে এই এলাকায় ছন্নছাড়া মানুষের দাঁড়িয়ে থাকা নিষেধ। ওদের চেহারা আমার বাড়ির আভিজাত্য নষ্ট করছে। অয়নের কথাগুলো নিচে দাঁড়িয়ে থাকা তার বাবার কানে গেল। অয়নের বাবা নিচ থেকে চিৎকার করে হাত জোর করে বলতে শুরু করে, অয়ন, ওরে খোকা, একটা বার শোন, আমরা ভুল করেছি রে বাপ, আমাদের মাফ করে দে। এই রোদে তোর মা অসুস্থ হয়ে পড়েছে, আমাদের অন্তত স্টোর রুমটাই থাকতে দে, আমরা তোর কেনা গোলাম হয়ে থাকবো। মিস্টার চৌধুরী, আপনি কি ভুলে গেছেন 10 বছর আগে এই একই রোদে আমি আপনার পায়ের কাছে পড়েছিলাম? আপনি তখন বলেছিলেন আমার মতো আপদ বাড়ির বাইরে থাকলেই আপনার সম্মান বাড়ে। আজ আমার বাড়ির সামনে আপনারা দাঁড়িয়ে থাকলে আমার সম্মান কমছে। আকাশ, ওদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করো। ওদের বলো আমার এই বিশাল বাড়ির বাগান পরিষ্কার করা আর নর্দমা সাফ করার জন্য কিছু কামলা দরকার। ওরা যদি সেই কাজ করতে রাজি থাকে তবে যেন গেটের ভিতরে ঢুকে, নয়তো রাস্তার কুকুরদের মতো ওখানেই পড়ে থাকতে বলো। অয়ন, তুই নিজের জন্মদাত্রী মাকে দিয়ে নর্দমা পরিষ্কার করাবি? তোর কি মনে একটু দয়া নেই? আমরা তোর মা বাবা রে। দয়া, এই শব্দটা তো আপনাদের ডিকশনারিতে আমার জন্য ছিল না মা। আপনি তো আমাকে কুকুরের পাতের খাবার খেতে দিতেন। আমি তো আপনাদের অনেক বড় সম্মান দিচ্ছি। অন্তত আমার বাড়ির নর্দমা পরিষ্কার করে দুবেলা খাওয়ার সুযোগ দিচ্ছি। বড় ভাইয়া আর মেজো ভাইয়া তো খুব মেধাবী ছিল। দেখি ওদের মেধা দিয়ে আমার বাগানের আগাছাগুলো কত দ্রুত সাফ করতে পারে। রাজি থাকলে ভেতরে আসো, নয়তো গেটের সামনে থেকে দূর হও। অয়নের দুই ভাই রাগে ফুঁসছে, কিন্তু তাদের এখন যাওয়ার কোনো জায়গা নেই। পকেটে টাকা নেই, থাকার ঘর নেই। অয়ন রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে তাদের অসহায়ত্ব উপভোগ করছে। ঠিক তখন নিশি দূর থেকে ক্যামেরাবন্দি করছিল এই দৃশ্য। অয়ন সেটা দেখেও না দেখার ভান করলো। তুই আমাদের সাথে এরকম ব্যবহার করছিস অয়ন? মনে রাখিস, টাকা আজ আছে কাল নেই, একদিন তোকেও রাস্তায় আসতে হবে। টাকা আজ আছে কাল নেই, এই ডায়লগটা বড় লোকদের মুখে মানায় ভাইয়া। আমি যখন রাস্তায় ছিলাম তখন তো আমাকে কেউ তুলে নেয়নি। আমি নিজের হাতে নিজের ভাগ্য করেছি। আজ আমি চাইলে এই পুরো শহর কিনে তোমাদের জন্য জেলখানা বানিয়ে রাখতে পারি। আকাশ, ওদের হাতে জারো আর বালতি দিয়ে দাও। যদি এক বিন্দু ময়লা বাগানে দেখি তবে আজকের রাতের খাবার বন্ধ, ঠিক যেমনটা তোমরা আমার সাথে করতে। অয়ন ভেতরে চলে গেল। তার নির্দেশে বডিগার্ডরা ছুটে গেল অয়নের বাবা মাকে ভেতরে নিয়ে গেল, কিন্তু কোনো অতিথি হিসেবে নয়, বরং বাড়ির সব থেকে নিচু স্তরের কর্মচারী হিসেবে। ঋষি অয়নের এই নিষ্ঠুরতা দেখে শিউরে উঠল। সে অয়নের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি কি একটু বেশি নিষ্ঠুর হয়ে যাচ্ছেন না অয়ন সাহেব? ওনারা তো বৃদ্ধ। আপনি নিজের বাবাকে নিয়ে নর্দমা পরিষ্কার করাবেন? এটা কি আপনার ইগো নাকি প্রতিশোধ? নিশি সাহেবা, এটা শুধু প্রতিশোধ না, এটা হলো পাওনা সুদ। ওনারা আমাকে যা শিখিয়েছেন আমি শুধু সেটার প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়েছি। আমার জীবনটা ওনারা যেভাবে জাহান্নাম করেছিলেন আমি শুধু তার 1% ফেরত দিচ্ছি। আপনি সাংবাদিক মানুষ, নীতিকথা না বলে নিউজ বানান যে দ্য কিং তার সাম্রাজ্যের নতুন 4 জন গোলাম নিয়োগ দিয়েছে। অয়ন গ্লাসে দামি পানীয় ঢেলে জানালার পাশে গিয়ে বসল। বাইরে তার বড় ভাই আর মেজো ভাই রোদে পুড়ে ঘাস কাটছে, আর তার বাবা নর্দমা পরিষ্কার করার সরঞ্জাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অয়নের চোখে কোনো মায়া নেই, আছে এক তীব্র শীতলতা। সে জানে দয়া দেখালে পৃথিবী তাকে ছিঁড়ে খাবে। সে এখন আর সেই অসহায় অয়ন নেই, সে এখন এক জ্যান্ত আগ্নেয়গিরি।
চৌধুরী ভিলার বিশাল উঠোনে এখন মধ্য দুপুরের কড়া রোদ। যে সূর্য এক সময় এই বাড়ির মালিকদের আভিজাত্য বাড়িয়ে দিত, আজ সেই সূর্যই তাদের পিঠ পুড়িয়ে দিচ্ছে। অয়নের বাবা হাঁটু গেড়ে বসে ড্রেন পরিষ্কার করছেন। তার হাতে কোনো গ্লাভস নেই, নেই কোনো সুরক্ষা। পচা টেনে দুর্গন্ধ আর কাদা তার শরীরে মাখামাখি। পাশে দাঁড়িয়ে অয়নের দুই ভাই বড় বড় কাঁচি দিয়ে ঘাস কাটছে। অয়ন দোতলার বারান্দায় বসে আছে এক রাজকীয় মেজাজে। তার সামনে রাখা দামি কফি আর কিছু ফলমূল। সে আয়েশ করে কফিতে চুমুক দিচ্ছে আর নিজের দৃশ্যটা দেখছে। অয়নের প্রতিটা চাহনিতে এখন ফুটে উঠেছে এক পৈশাচিক তৃপ্তি। সে চাই মানুষগুলো প্রতিটা মুহূর্তে অনুভব করুক যে অবহেলা আর হাড় ভাঙা খাটুনি কাকে বলে। আকাশ, বড় ভাইকে বলো গাছগুলো যেন একদম সমান হয়। 1 ইঞ্চি এদিক ওদিক হলে আজ ওর দুপুরের খাবার ক্যান্সেল করে দেবে। আর ওই যে মেজো ভাইয়া, ওকে বলো নর্দমার পাশের আগাছাগুলোর জন্য হাত দিয়ে উপড়ে ফেলে। অত বিসিএস ক্যাডার হতে চেয়েছিল, অনেক বুদ্ধি ওর মাথায়। দেখি আজ ওর হাত কত দ্রুত চলে। আমার বাড়ির একটা গাছও যেন অবিন্যস্ত না থাকে। অয়নের বাবা এক মুহূর্তের জন্য কাজ থামিয়ে কপাল থেকে ঘাম মুছলেন। তার শরীর থরথর করে কাঁপছে। তিনি ওপরের দিকে তাকিয়ে করুণ দৃষ্টিতে অয়নের দিকে তাকালেন। অয়ন সেটা দেখে আরও বেশি উপহাসের হাসি হাসল। সে তার হাতের চামড়ার বেলটা সজোরে রেলিংয়ের ওপর আছড়ালো। সেই বিকট শব্দে নিচের মানুষগুলো চমকে উঠল। ঠিক এই সময় নিশি ঝড়ের বেগে অয়নের বারান্দায় এসে হাজির হলো। নিশিকে বডিগার্ডরা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অয়নের ইশারায় তারা সরে দাঁড়ালো। নিশি নিজের দৃশ্য দেখে শিউরে উঠেছে। তার নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। অয়ন সাহেব, আমি কল্পনাও করতে পারিনি আপনি এতটা নিচে নামতে পারেন। আপনি কি জানোয়ার হয়ে গেছেন? ওই মানুষটা আপনার বাবা। উনি এই বয়সে ড্রেন পরিষ্কার করবেন, আর আপনি এখানে বসে কফি খাচ্ছেন। আপনার কি একটুও হাত কাঁপছে না? আপনার শিক্ষা আর আভিজাত্য কি এটাই শেখালো যে নিজের পরিবারকে দাস বানিয়ে রাখবেন? নিশি সাহেবা, আপনি আবার এসেছেন আমার ব্যক্তিগত কাজে নাক গলাতে। আভিজাত্যের কথা আপনি আমাকে শোনাবেন না। আমি যখন এই ড্রেনের পাশে বসে বাদ ছেয়েছিলাম, তখন আপনার এই তথাকথিত শিক্ষিত পরিবার আমাকে লাথি মেরে সরিয়ে দিয়েছিল। তখন কোথায় ছিল তাদের শিক্ষা? তখন কোথায় ছিল আপনার নীতিকথা? আমি যা করেছি তা কেবল ন্যায়ের প্রতিফলন। ওরা আমাকে যা শিখিয়েছে আমি তাদের সেই পাঠদানই ফেরত দিচ্ছি মাত্র। অন্যায় কোনটা জানেন? আপনি যা করছেন সেটা। আপনার উপর অন্যায় হয়েছে বলে আপনি অন্যায় করবেন, এটা কোনো যুক্তি হতে পারে না। আপনি নিজেকে বিলিনিয়ার দাবি করেন, বড় ব্যবসায়ী দাবি করেন, কিন্তু আপনার কাজগুলো তো একদম নিচু শ্রেণীর মানুষের মতো। ওরা যদি আগে ভুল করে থাকে, আপনি তো এখন সেই কাজ করছেন। তবে ওদের মাঝে আর আপনার মাঝে পার্থক্য কী রইল? আপনি তো ওদের চেয়েও বেশি অপরাধী হয়ে উঠলেন। আপনি আমার অতীত জানেন না নিশি সাহেবা। জানলে আপনি আজ আমার জায়গায় দাঁড়িয়ে ওনাদের চাবুক মারতেন। এই মা যে এখন হাঁড়ি মারছে, সে আমাকে একবেলা বাথের জন্য পুরো একটা দিন রোদে দাঁড় করিয়ে রাখত। আমার সেই যন্ত্রণার কথা কি আপনি জানেন? আমার পিঠের উপর এখনও সেই দাগগুলো আছে, যা অয়নের বাবা জারু দিয়ে পিটিয়ে আমাকে উপহার দিয়েছিলেন। আমার শৈশবটাকে যারা পুড়িয়ে ছাই করে দিয়েছিল, তাদের প্রতি আমার কোনো মমতা অবশিষ্ট নেই। আপনি নীতিকথা বন্ধ করুন। আপনার ওতে যাই হয়ে থাকুক না কেন, কিন্তু আপনি এখন যা করছেন সেটা তো চরম অন্যায়। ওরা যদি আপনার উপর আগে জুলুম করে থাকে, তবে আপনিও তো এখন জুলুম করছেন। আপনি নিজেকে ওদের চেয়ে আলাদা ভাবেন, কিন্তু আপনার এই কাজগুলো প্রমাণ করছে যে আপনি ওদের মতোই নিষ্ঠুর। একজন বয়স্ক মানুষের উপর এভাবে ক্ষমতা দেখানো কোনো বীরত্ব নয় অয়ন সাহেব, এটা আপনার চরম মানসিক বিকৃতি ছাড়া আর কিছুই নয়। আপনি এখন যা করছেন সেটা আইনত অপরাধ এবং নৈতিকভাবে জঘন্য। আইন? এই দুনিয়ায় আইন চলে টাকার জোরে। আমার কাছে অডেল টাকা আছে নিশি সাহেবা। আমি চাইলে এই পুরো চৌধুরী পরিবারকে আজই চিরতরে গায়েব করে দিতে পারি। কেউ টু শব্দটিও করবে না। আমি ওদের বাঁচিয়ে রেখেছি শুধু তিলে তিলে মারার জন্য। আমি চাই ওরা প্রতিদিন মরুক এবং প্রতি রাতে আমার কাছে এক মুঠো ভাতের জন্য হাত পাতুক। আপনি বড় বড় ভুলিয়া ওড়াচ্ছেন, কিন্তু খিদের জ্বালা আর অপমানের জ্বালা অনেক ভয়ঙ্কর। আমি সে আগুনে 10 বছর পুড়েছি, এখন পালা ওদের। আপনি অন্ধ হয়ে গেছেন প্রতিশোধের নেশায়। এই ঘৃণা আপনাকে ধ্বংস করে দিবে। আপনি মনে করেছেন আপনি জিতে গেছেন,
নো, আপনি হেরে গেছেন। আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন। আজ আপনার বাবা মায়ের এই অবস্থা দেখে যারা মজা পাচ্ছে তারা আপনাকে কোনো দিন সম্মান করবে না। আপনার ওই পৈশাচিক রূপ আমি পুরো দুনিয়াকে দেখাবো। আমি কালকে এই নিয়ে রিপোর্ট করব। আপনার মতো মানুষের মুখোশ খুলে দেওয়া আমার দায়িত্ব। আপনি যদি আমার নামে রিপোর্ট করেন তবে মনে রাখবেন আপনার ক্যামেরা আর আপনার সংবাদ সংস্থা দুটি আমি কালকের মধ্যে ধুলে মিশিয়ে দেব। আমি দ্য কিং। আমার ক্ষমতার সীমানা আপনি এখনও মাপতে পারেননি। যান গিয়ে উনাদের এই জঘন্য অবস্থা নিয়ে একটা প্রতিবেদন বানান। আমি বরং সেটা পড়তে পড়তে রাতে ডিনার করব। আকাশ, নিশি সাহেবাকে সম্মানে বাড়ির বাইরে রেখে আসো। আর নিচের এই লোকগুলোকে বলো কাজ শেষ না হওয়া পর্যন্ত যেন কেউ পানি পান না করে। আমার আদেশ অমান্য করলে আজ কারো কপালে খাবার নেই। নিশি অয়নের চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সে দেখলো অয়নের চোখের মণিগুলো এখন আগুনের মতো জ্বলছে। নিশি কোনো কথা না বলে রাগে আর ক্ষোভে সেখান থেকে বেরিয়ে গেল। অয়ন আবার তার আরাম কেদারায় ফিরে বসল। সে নিচের দিকে তাকিয়ে দেখলো তার মেঝো ভাই ক্লান্ত হয়ে ঘাসের উপর শুয়ে পড়ার চেষ্টা করছে। অয়ন সাথে সাথে হাতের বেলটা রেলিং আবার সজোরে আঁচড়ালো। সে চায় না এই মানুষগুলো এক মুহূর্তের জন্য বিশ্রাম পাক। তার মনের ভেতরে নিশির কথাগুলো তীরের মতো বিঁধলেও তার প্রতিশোধের তৃষ্ণা যেন মিটছেই না। সে এক অদ্ভুত আধারে নিজেকে হারিয়ে ফেলেছে। চৌধুরী বিলার বিশাল গেটের সামনে এখন প্রতিদিন দামি দামি গাড়ির মেলা বসে। দেশের বড় বড় শিল্পপতি, নামকরা সিইও এবং প্রভাবশালী রাজনীতিকরা লাইনে দাঁড়িয়ে থাকে শুধু একটিবার অয়ন আহমেদের সাথে দেখা করার জন্য। যে অয়নকে একসময় তার পরিবার বাড়ির বাইরে বের করে দিয়েছিল, সেই অয়ন এখন দেশের অর্থনীতির ভাগ্য বিধাতা। অয়ন নিজের বিশাল অফিসের জানালার পাশে দাঁড়িয়ে বাইরের এই ভিড় দেখে কিন্তু তার মনে কোনো বাড়তি আনন্দ নেই। সে ঠান্ডা মাথায় তার ডিলগুলো নিয়ন্ত্রণ করে। অয়ন এখন এতটাই প্রভাবশালী যে তার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য মানুষ মাসের পর মাস অপেক্ষা করে। অথচ অয়ন কাউকে পাত্তা দেয় না। সে তার নিজের ইচ্ছে মতো জীবন চালায়। বস, দেশের সেরা 5জন বিজনেসম্যান গত 3 ঘন্টা ধরে আপনার ওয়েটিং রুমে বসে আছে। তারা আপনার সাথে একটা মেগা প্রজেক্ট নিয়ে কথা বলতে চায়। আমি কি তাদের ভেতরে আসার অনুমতি দেব? আকাশ, তুমি তো জানো আমি সময়ের অপচয় পছন্দ করি না। ওদের বলো আমার শিডিউল আগামী 3 মাস প্যাকড। ওদের ফাইলগুলো রেখে যেতে বলো, আমার মুড হলে পরে দেখব। এখন ওদের বিদায় করো। আমি আমার বিকেলের কফিটা একান্তে খেতে চাই। অয়নের এই রাজকীয় দাপট আর আকাশচুম্বী সাফল্য যখন পুরো দেশে চর্চিত, তখন তার দুই ভাই চৌধুরী বিলার বাগানে ঘাস কাটতে কাটতে অপমানে আর হিংসায় নীল হয়ে যাচ্ছে। অয়নের বড় ভাই আর মেঝো ভাই ঘাম মুছে ড্রয়িং রুমের কাচের জানালা দিয়ে দেখছে কিভাবে দেশের তাবর তাবর লোকগুলো তাদের ছোট ভাইয়ের 1 সেকেন্ড সময়ের জন্য কাকুতি মিনতি করছে। তাদের মনে যেন বিষাক্ত সাপের মতো হিংসে ফোনা তুলছে। এই দৃশ্য সহ্য করা যাচ্ছে না রে মেজো। চিন্তা করে দেখ, যে অয়ন স্কুলের পরীক্ষায় পাশ করতে পারতো না, যাকে আমরা গাধা বলে ডাকতাম, আজ সেই অয়নের পায়ের নিচে পুরো দেশের বড় বড় মাথারা বসে আছে। আমরা এত পড়াশোনা করলাম, এত গোল্ডেন A+ পেলাম, অথচ আমাদের আজ এই কুলাঙ্গারটার বাগানে ঘাস কাটতে হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। ঠিক বলেছিস ভাইয়া। আমার মাথায় এখনো খেলছে না যে এই অযোগ্য ছেলেটা এত যোগ্য হয়ে উঠলো কিভাবে। ওর কি কোনো আলাদিনের চেরাগ আছে? আমরা সারাদিন বই নিয়ে পড়ে থাকতাম, আর ও তো ছিল অপদার্থ। নিশ্চয়ই ও কোনো বড় ধরনের 2 নম্বর কাজ করেছে, নয়তো এত দ্রুত এত টাকা কামানো সম্ভব না। ওর এই দাপট দেখে আমার কলিজা জ্বলে খাক হয়ে যাচ্ছে। বাবা মা ওকে অযোগ্য বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর আজ আমরাই ওর বাড়ির কাজের লোক। এই অপমান তো পড়ে গেলেও মোছা যাবে না। দেখছিস কিভাবে ওই বড় বিজনেসম্যানদের কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিচ্ছে, আর ওনারাও মাথা নিচু করে চলে যাচ্ছেন। অয়ন কি সত্যি এত বড় হয়ে গেল যে আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে? ওর এই অহংকার আমি গুড়িয়ে দেব। ও ভাবছে টাকা দিয়ে আমাদের কিনে নিয়েছে, কিন্তু ও ভুলে গেছে আমরা ওর বড় ভাই। একদিন সুযোগ পেলেই আমি ওর এই সাম্রাজ্য আগুন লাগিয়ে দেব। ওর পড়াশোনায় দৌড় তো আমি জানি, এই বিজনেস ও কতদিন চালাবে আমি দেখে নেব। অযোগ্য সবসময় অযোগ্যই থাকে, ভাগ্যক্রমে ও আজ ওপরে উঠেছে। অয়ন দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। সে তার দুই ভাইয়ের ফিসফিসানি আর রাগী চাহনি সবটাই খেয়াল করছে। অয়ন জানে তার কতটা হিংসে চলছে। সে পকেট থেকে তার দামি লাইটারটা বের করে একটা সিগারেট ধরালো এবং ধোয়া ছেড়ে নিচের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে কথা বলতে শুরু করলো। কি হলো বড় ভাইয়া, হাত থেমে গেল কেন? পড়াশোনার জোর তো খুব ছিল তোমাদের, কিন্তু জীবনের অঙ্ক মেলাতে পারোনি দেখছি। আজ তোমাদের সেই সার্টিফিকেটগুলো দিয়ে কি এক মুঠো ভাত জোগাড় করতে পারবে? তোমরা ভাবতে আমি অযোগ্য,
কিন্তু আসলে অযোগ্য ছেলে তোমরা নিজেরা। তোমরা অন্যের দয়ায় বড় হতে চেয়েছিলে, আর আমি নিজের দয়া নিজেই তৈরি করেছি। তুই আজ টাকা পেয়েছিস বলে বড় বড় কথা বলছিস অয়ন। মনে রাখিস তুই আমাদের ছোট। তোর ওই বেয়াদবি আমরা বেশি দিন সহ্য করব না। তুই আমাদের এভাবে খাটাচ্ছিস, তোর পাপ হবে। পাপ পুণ্যের হিসাব অনেক আগে চুকে গেছে ভাইয়া। আমি যখন অনাহারে ফুটপাতে পড়েছিলাম তখন তোমাদের ভাত খেয়ে বড় হওয়া শরীরে একবারও আমার জন্য মায়া জাগেনি। এখন কেন তোমাদের জন্য আমার মায়া হবে? তোমাদের এই জ্বলুনি দেখে আমার খুব শান্তি লাগছে। তোমরা যত বেশি হিংসায় পড়বে, আমার প্রতিশোধের নেশা তত বেশি সার্থক হবে। যাও, কাজ শুরু করো। কথা বলে সময় নষ্ট করলে আজকে রাতের খাবার শুধু লবণে ছিটে জুটবে। অয়ন তার ভাইদের জবাব দেওয়ার সুযোগ না দিয়ে ভেতরে চলে গেল। অয়নের বড় ভাই রাগে তার হাতের ঘাস কাটার কাঁচিটা মাটিতে আঁচড়াল। তারা বুঝতে পারছে যে অয়নকে এখন আর কোনোভাবেই ছোট করা সম্ভব নয়, কিন্তু তাদের ভেতরে সেই দম্ভ আর হিংসে তাদের প্রতিদিন তিলে তিলে মারছে। অয়ন এখন শুধু তাদের মালিক নয়, সে এখন তাদের জীবনের সব থেকে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। অয়নের ক্রমাগত অপমান আর অবজ্ঞাতার বড় দুই ভাইয়ের ভেতরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। তারা বাগানে ঘাস কাটছে ঠিকই, কিন্তু তাদের মাথায় এখন বিষাক্ত সব চিন্তা ঘুরপাক খাচ্ছে। অয়নকে কিভাবে ধুলোয় মিশিয়ে দেওয়া যায়, কিভাবে তার এই বিশাল সাম্রাজ্য কেড়ে নেওয়া যায়, এটাই এখন তাদের একমাত্র লক্ষ্য। বড় ভাই ও মেছো ভাই বাগানের এক কোণে গিয়ে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। তাদের চেহারা এখন শয়তানি হাসি ফুটে উঠেছে। মেজো, এভাবে প্রতিদিন পশুর মতো খাটুনি আর অপমান সহ্য করা আমার পক্ষে সম্ভব না। এই আপদটাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে না পারলে আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। ও যত বিলিয়নিয়ারই হোক না কেন, একটা ছোট্ট দুর্ঘটনা ওকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক বলেছো ভাইয়া, আমি একটা পরিকল্পনা করছি। অয়ন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস স্পেশাল ড্রিঙ্ক বা দুধ খায়, যেটা ওর পার্সোনাল কিচেন থেকে আসে। আজ রাতে যখন কাজের লোক ওই গ্লাসটা নিয়ে যাবে, তার আগে আমি সুযোগ বুঝে ওর খাবারে এমন এক বিষ মিশিয়ে দিব যার কোনো স্বাদ বা গন্ধ নেই। একবার ওইটা পেটে গেলেই অয়নের হার্ট অ্যাটাক হবে। সবাই ভাববে কাজের চাপে ও মারা গেছে, তখন এই চৌধুরী ভিলা আর ওর সব সম্পত্তি হবে আমাদের। পরিকল্পনা তো দারুণ, কিন্তু কাজের লোক যেন আমাদের দেখে না ফেলে। একবার যদি অয়ন এই বিষ খেয়ে নেয়, তবে কাল সকালেই আমরা আবার এই বাড়ির মালিক হয়ে যাব। ওই আপদটা মরে গেলে আমাদের পাপ মোচন হবে। আজ রাতেই খেলা শেষ হবে অয়নের। রাত গভীর হলো। মেসো ভাই চুপি চুপি অয়নের ব্যক্তিগত রান্নাঘরের কাছে গিয়ে ওত পেতে রইল। সুযোগ বুঝে সে অয়নের রাতের খাবারে সেই ভয়ঙ্কর বিষ মিশিয়ে দিয়ে দ্রুত নিজের জায়গায় ফিরে এলো। অয়ন কোনো কিছু না জেনেই সেই বিষাক্ত খাবার খেয়ে নিল। কিছুক্ষণ পরে অয়নের শরীর খারাপ করতে শুরু করলো। তার বুক ফেটে যাচ্ছে এমন যন্ত্রণা শুরু হলো এবং সে মেঝের উপর লুটিয়ে পড়ল। সাথে সাথে অয়নের সিকিউরিটি টিমের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। অয়নকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। এই খবরটা মুহূর্তের মধ্যে ব্রেকিং নিউজ হিসেবে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ল। বিখ্যাত বিজনেস টাইকুন অয়ন আহমেদ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। এটা কি শুনছি? অয়ন সাহেবের অবস্থা আশঙ্কাজনক? না, এটা হতে পারে না। আমি জানি ওনার স্বভাব কঠিন, উনি নিষ্ঠুরতা করেন, কিন্তু উনি মানুষ হিসেবে তো ততটা খারাপ নন। ওনার মনের ভিতরে যে ছোট্ট অয়নটা লুকিয়ে আছে, সে তো অপরাধী নয়। নিশ্চয়ই এর পেছনে অন্য কারো হাত আছে। আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। আমি অয়ন সাহেবকে মরতে দিতে পারি না। না। ঋষি হন্তদন্ত হয়ে হাসপাতালের ইমার্জেন্সি গেটে গিয়ে পৌঁছালো। সেখানে অগণিত সাংবাদিক আর পুলিশ। অয়নের কড়া নিরাপত্তা পেরিয়ে ভেতরে ঢোকা প্রায় অসম্ভব, কিন্তু ঋষি তার প্রেস কার্ড আর জিয়েতে কাজে লাগিয়ে কোনোমতে অয়নের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। সে দেখলো কাচের ওপাশ দিয়ে অয়ন নিথর হয়ে পড়ে আছে, অক্সিজেন মাস্ক লাগানো। অয়নের সেই দাপট, সেই অহংকার এখন যেন মিলিয়ে গেছে। ঋষির চোখে অজান্তেই পানি চলে এলো। সে অয়নের হাত ধরতে চাইল, কিন্তু কাচের দেয়াল তাকে বাধা দিল। অয়ন সাহেব, আপনি তো হার মানার লোক নন। আপনি পুরো শহরকে কাঁপিয়ে দেন। আজ কেন এভাবে শুয়ে আছেন? আপনি উঠে দাঁড়ান। যারা আপনার সাথে এই কাজ করেছে তাদের বিচার আমি করব। আমি জানি আপনার পরিবারের ওই দুই ভাই ছাড়া আর কেউ এই জঘন্য কাজ করতে পারে না। আমি আপনার জন্য লড়বো অয়ন সাহেব। আপনার এই রহস্যময় জীবনটা আমি রক্ষা করব। ঠিক তখন অয়নের বড় ভাই আর মেঝো ভাই হাসপাতালের এক কোণায় দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। তারা ভাবছে অয়ন এখন মৃত্যু সজ্জায়, তাই তাদের কেউ আর থামাতে পারবে না। কিন্তু তারা জানে না যে নিশি সবটা বুঝতে পেরেছে।
নিশি তাদের দিকে তেড়ে গেল। নিশির চাহনি এখন অয়নের মতোই কঠিন। কি মনে করেছেন আপনারা? হ্যাঁ, অয়ন সাহেবকে মেরে ফেললে আপনারা পার পেয়ে যাবেন? আমি সাংবাদিক নিশি, আমি তিল তিল করে আপনাদের সব পাপের প্রমাণ বের করব। আপনাদের এই ষড়যন্ত্র আমি পুরো পৃথিবীর সামনে আনবো। অয়ন সাহেবের যদি কিচ্ছু হয় তবে মনে রাখবেন, জেলখানাই হবে আপনাদের পরবর্তী ঠিকানা। আরে সাংবাদিক সাহেবা, বেশি কথা বলবেন না। প্রমাণ কোথায়? অয়ন অসুস্থ হয়েছে ওর নিজের পাপে। আমরা তো বাড়ির সাধারণ কাজের লোক, আমরা কিভাবে ওর ক্ষতি করব? আপনি নিজের সীমানায় থাকুন। প্রমাণ আমি ঠিকই বের করব। অয়ন সাহেব যখন চোখ খুলবেন তখন আপনাদের এই শয়তানি হাসি চিরতরে মিলিয়ে যাবে। আমি ওনার পাশে থাকবো শেষ পর্যন্ত। নিশি আবার অয়নের কেবিনের জানালার পাশে এসে দাঁড়ালো। সে মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যেন অয়ন ফিরে আসে। অয়ন এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তার এই বিপদের দিনই নিশি হয়ে দাঁড়িয়েছে তার একমাত্র আশ্রয়। অয়ন কি ফিরে আসবে, নাকি তার ভাইদের ষড়যন্ত্রই সফল হবে? অয়নের বড় দুই ভাই যখন নিশির সাথে তর্কে লিপ্ত, ঠিক তখনই হাসপাতালের করিডোরে কাঁপিয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো অয়নের বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট। তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে এবং সে অয়নের ভাইদের সামনে এসে রুখে দাঁড়ালো। অ্যাসিস্ট্যান্ট সব কথা আড়াল থেকে শুনেছে এবং সে আর নিজেকে সামলাতে পারলো না। ছি, আপনারা মানুষ নামের কলঙ্ক। নিজের ছোট ভাইয়ের খাবারে বিষ মেশাতে আপনাদের হাত কাঁপলো না? আপনারা যে কতটা নীচ সেটা আজ আবার প্রমাণ করে দিলেন। আপনারা ভাবছেন স্যার আপনাদের উপর শুধু অত্যাচার করেছেন। আপনারা স্যারের জীবনে সেই 10 বছরের গল্প জানেন? আপনারা কিছুই জানেন না। অ্যাসিস্ট্যান্টের কথা শুনে নিশি আর অয়নের বাবা মা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন। অ্যাসিস্ট্যান্ট দীর্ঘশ্বাস ফেলে কাচের ওপাশে শুয়ে থাকা অয়নের দিকে তাকালো। করিডোরের সবাই তখন পিনপতন নীরবতায় তার কথা শুনছে। 10 বছর আগে যেদিন আপনারা স্যারকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সেদিন স্যারের পকেটে ছিল মাত্র 20টা টাকা। সেই টাকা দিয়ে স্যার একবেলা খাবারও পাননি। স্যার যখন স্টেশনে গিয়ে একটা মালবাহী ট্রাকে উঠেছিলেন, তখন 3 দিন উনি শুধু কলের পানি খেয়ে বেঁচেছিলেন। অন্য শহরে গিয়ে স্যার মানুষের এঁটো থালা পরিষ্কার করেছেন, রেল স্টেশনে কুলি হিসেবে কাজ করেছেন। আপনারা যখন দামি এসিতে ঘুমাতেন, স্যার তখন ফুটপাতে কুকুরদের সাথে কুকুরে শুয়ে থাকতেন, যাতে কেউ ওনাকে পাগল ভেবে মারধর না করে। স্যার যখন ধীরে ধীরে নিজের ভাগ্য বদলাতে শুরু করলেন, তখন ওনার শরীরে 18টা ক্ষত হয়েছিল আততায়ীদের হাতে। উনি বারবার মরে যেতে চেয়েছেন, কিন্তু ওনার মনে একটাই জিদ ছিল যে আপনাদের সামনে উনি মাথা উঁচু করে দাঁড়াবেন। এত কষ্ট করেছিল উনি, আমরা তো শুধু ওনার বর্তমানের জলুসটাই দেখেছি। শোনেন, এই মানুষটা আপনাদের সামনে কঠিন হওয়ার অভিনয় করলেও উনি ভেতরে ভেতরে আপনাদের জন্যই প্রতিদিন কাঁদতেন। আপনারা ভাবেন উনি আপনাদের উপর অত্যাচার করছেন? হ্যাঁ, উনি দিনের বেলা আপনাদের দিয়ে কাজ করতেন ঠিকই, কিন্তু আপনাদেরকে একবারও মনে হয়নি যে নর্দমা পরিষ্কার করার পর আপনাদের ঘরে দামি সাবান আর মলম কোত্থেকে আসতো? আপনাদের খাবার টেবিল যে পুষ্টিকর খাবারগুলো যেত, সেগুলো স্যার নিজে দাঁড়িয়ে থেকে চেক করতেন। স্যার সারাদিন আপনাদের কষ্ট দিয়ে রাতে নিজের ঘরে গিয়ে বালিশে মুখ বুজে বাচ্চাদের মতো কাঁদতেন। উনি বলতেন, আকাশ, আমি তো আমার বাবা মাকে ঘৃণা করতে পারছি না, শুধু অভিনয় করে যাচ্ছি যাতে ওনারা নিজেদের ভুল বুঝতে পারেন। ওরে খোকা, আমরা কি করলাম? আমার বাচ্চাটা রাতে আমাদের জন্য কাঁদতো, আর আমরা ওর খাবারে বিষ দিলাম। শুধু তাই না, আপনারা তো ভেবেছিলেন স্যার আপনাদের রাস্তায় ফেলে দেবে, কিন্তু স্যার আপনাদের জন্য যে ব্যবস্থাটা করে রেখেছেন সেটা দেখলে আপনাদের নিজেদের মুখ আয়না দেখাতে লজ্জা হবে। স্যার অলরেডি ওনার এই চৌধুরী ভিলা শহরের নাম করে একটা 5 তারা হোটেলের মালিকানা আপনাদের নামে লিখে দেওয়ার জন্য উকিলকে কাগজ রেডি করতে বলেছেন। স্যার চেয়েছিলেন আপনাদের সব ফিরিয়ে দিয়ে উনি নিজের সন্ন্যাসী হয়ে দূরে কোথাও চলে যাবেন। উনি বলতেন, আকাশ, আমার বাবা না আর ভাইরা আমাকে অবহেলা করলে ওরা তো আমার রক্ত, আমি ওদের পথে বসাতে পারবো না। অ্যাসিস্ট্যান্টের মুখে সত্য শোনার পর অয়নের বাবা আর দুই ভাই পাথরের মতো জমে গেলেন। বড় ভাই আর মেঝো ভাই কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ল। তারা যে ভাইকে মারতে চেয়েছিল, সেই ভাই তাদের জন্য রাজকীয় সব সম্পদ লিখে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মিশি অয়নের বাবা মার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো। অয়নের মা তখন অঝরে কাঁদছেন আর আইসিইউর দরজায় কপাল ঠুকছেন। আমি কেমন বাবা? আমার ছেলেটা আমাদের জন্য এত বড় মনের পরিচয় দিল, আর আমি ওকে জমের দরে পাঠিয়ে দিলাম। অয়ন, বাবা একটাবার চোখ খোল। আমাদের এই বিশাল সম্পদ চাই না বাবা, আমাদের শুধু তোকে চাই। আমাদের তুই ঝাড়ু দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দে, তাও তুই সুস্থ হয়ে ফিরে আয়। অ্যাসিস্ট্যান্ট সাহেব, অয়ন সাহেব কি সুস্থ হবেন? ডাক্তাররা কি বলেছেন? উনি এত ভালো মানুষ হয়েও কেন এমন নির্দয় হওয়ার অভিনয় করলেন? উনি চাইতেন ওনার পরিবারের শিক্ষা হোক। উনি চেয়েছিলেন ওনারা বুঝুক যে মানুষের সাথে পশুর মতো ব্যবহার করলে কেমন লাগে।
কিন্তু স্যারের মনটা ছিল কাচের মতো। উনি প্রতিদিন আপনাদের সাজা দিয়ে নিজের ভেতর নিজে ভেঙে চুরমার হয়ে যেতেন। এখন সব আপনাদের হাতে। যদি স্যার ফিরে না আসেন তবে আপনাদের এই রাজুকের সম্পদ কোনো কাজে আসবে না। খুনি হয়ে জেলের ঘানি টানতে হবে আপনাদের। করিডোর জুড়ে এখন শুধু কান্নার রোল। যে মানুষগুলো অয়নকে ধ্বংস করতে চেয়েছিল তারাই আজ অয়নের জীবন ভিক্ষা চাইছে। অয়ন আইসিইউর ভেতরে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে লড়ছে। তার অবহেলিত শৈশব আর আজকের এই করুণ পরিণতি যেন এক হয়ে মিশে গেছে। নিশি অয়নের হাতটা কাছের ওপাশ থেকে ধরার চেষ্টা করছে, আর অয়নের পরিবার নিজেদের ভুলের আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে। দীর্ঘ 24 ঘন্টা জমের দুয়ারে লড়াই করার পর অবশেষে ডাক্তাররা আশার আলো দেখলেন। অয়নের শরীর থেকে বিষক্রিয়া কাটতে শুরু করেছে। আইসিইউর বাইরে যখন কান্নার রোল চলছে তখন ডাক্তার বেরিয়ে এসে জানালেন যে অয়ন এখন বিপদমুক্ত। কিছুক্ষণ পর অয়নকে কেবিনে শিফট করা হলো। অয়ন ধীরে ধীরে চোখ মেলল, কিন্তু তার সেই চিরচেনা তীক্ষ্ণ চাহনি বদলায়নি। সে ফ্যাকাশে মুখে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। তার কক্ষের দরজায় তখন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে তার বাবা, মা আর 2 ভাই। তারা অপরাধ বোধে কুঁকড়ে আছে। অ্যাসিস্ট্যান্টের ইশারায় তারা সকই একে একে কেবিনের ভেতর ঢুকলো। ওরে আমার সোনা মানিক, তুই আমাদের ক্ষমা করে দে বাপ। আমি কুলাঙ্গার মা, আমি তোকে চিনতে পারিনি। তোর সাথে আমরা যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই। তুই সুস্থ হয়েছিস, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। অয়ন, বাবা, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। তোর ভাই এদের শয়তান আমি বুঝতে পারিনি। তুই যা চাস তাই হবে। তুই আমাদের যা শাস্তি দিবি আমরা মাথা পেতে নেব। অয়ন কোনো উত্তর দিল না। সে ধীরে স্থিরে নিজের বালিশটা ঠিক করে নিয়ে আধশোয়া হলো। এরপর সে তার বাবা আর মায়ের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তাচ্ছিল্য ভরা নিষ্ঠুর হাসি। সেই হাসিতে কোনো মমতা নেই, আছে শুধু ঘৃণা আর উপহাস। মা, সোনামানিক, বাহ, শব্দগুলো শুনতে তো বেশ চমৎকার লাগছে। গত 10 বছর এই শব্দগুলো কোথায় হারিয়ে গিয়েছিল। আজ যখন আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম, আজ যখন আপনারা জানলেন এই অডেল সম্পত্তির মালিকানা আপনাদের নামে হচ্ছে, তখন ভালোবাসা উতলে উঠছে। অয়ন, বিশ্বাস কর আমরা ভুল করেছি। আমরা হিংসে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই আমাদের যা সাজা দিবি আমরা তাই করব। আমাদের তুই পুলিশে ধরিয়ে দে, তাও একবার ভাই বলে ডাক। ভাই? বড় ভাইয়া? আমার কোনো ভাই নেই। আমার ভাই তো সেই দিন মরে গেছে, যেদিন আপনারা আমাকে স্টোর রুমে আটকে রেখে বিরিয়ানি খেয়েছিলেন। আর সাজা দেওয়ার যোগ্যতাও আমি আপনাদের দিচ্ছি না। আপনাদের মতো নিজ মানুষের জন্য আমার মূল্যবান সময় নষ্ট করার ইচ্ছা নেই। অয়ন, আমরা সত্যিই লজ্জিত। আকাশ আমাদের সব বলেছে। তুই আমাদের জন্য এত বড় মনের পরিচয় দিয়েছিস, জানলে আমরা কোনোদিন এমন জঘন্য কাজ করতাম না। আরে, আপনারা তো দেখি অনেক বড় ভুল করে ফেলছেন। আকাশ আবেগে পড়ে আপনাদের সব বলে দিয়েছে, কিন্তু একটা কথা বলতে ভুলে গেছে। আমি আপনাদের সম্পত্তি দিয়ে দিতে চেয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম আপনাদের সাথে আমার শেষ রক্তবিন্দুর সম্পর্কটুকু ছিন্ন করতে। আমি আপনাদের ক্ষমা করেছি বলে ভাববেন না। আপনাদের এই কান্নাকাটি, এই নাটক, এগুলো আমার কাছে রাস্তার সস্তা তামাশার মতো লাগছে। অয়নের এই শীতল ব্যবহারে পরিবারের সবাই থমকে গেল। তারা ভেবেছিল অয়ন হয়তো আবেগপ্রবণ হয়ে তাদের বুকে টেনে নেবে, কিন্তু অয়ন এখন পাথরের চেয়েও শক্ত। ঋষি কেবিনের দরজায় দাঁড়িয়ে সবটা দেখছিল। সে দেখল অয়ন তার মা বাবার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। অ্যাসিস্ট্যান্ট, এদের সবাইকে এখান থেকে বের করুন। আমার দম বন্ধ হয়ে আসছে। আমার কেবিনে কোনো জঞ্জাল আমি সহ্য করতে পারছি না। ওনারা তো আমার বাড়ির কাজের লোক। ওনাদের তো এখন বাগানে থাকার কথা। হাসপাতালে ওনাদের কোনো কাজ নেই। অয়ন, তুই কি একবারও আমাদের বুকে জড়িয়ে ধরবি না বাবা? আমি তোর মা, তুই আমার নারী কাটা ধন। মা হতে গেলে কলিজা লাগে, শুধু সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না। অ্যাসিস্ট্যান্ট, শুনলে না আমি কি বলছি? সবাইকে বের করো, আর ওদের বলো কাল সকাল থেকে যেন আবার ডিউটিতে জয়েন করে। বিষ খাইয়ে আমাকে মারতে চেয়েছিলেন তো? অয়ন আহমেদকে মারা অত সহজ নয়। এখন থেকে আপনাদের উপর অত্যাচারের মাত্রা আরও বাড়বে। তৈরি থাকুন। অয়ন এক হাত দিয়ে দরজার দিকে ইশারা করল। তার বাবা, মা আর ভাইয়েরা কাঁদতে কাঁদতে কেবিন থেকে বেরিয়ে গেল। অয়ন আবার জানালার বাইরে তাকালো। ঋষি এবার কেবিনে ঢুকলো। সে অয়নের পাশে গিয়ে দাঁড়ালো। আপনি এখনো নিজেকে কেন এই কঠিন আবরণে ঢেকে রেখেছেন অয়ন সাহেব? ওনারা তো সত্যি লজ্জিত। আপনি কেন ক্ষমা করতে পারছেন না? নিশি সাহেবা, ক্ষত সেরে গেলেও দাগ থেকে যায়। ক্ষমা করা যায় তাদের যারা ভুল করে, কিন্তু যারা খুনি তাদের ক্ষমা করা যায় না। আপনি সাংবাদিকতা করুন, আমার লাইফ কোচ হওয়ার চেষ্টা করবেন না।
আমি অসুস্থ, এখন একটু একা থাকতে চাই। আর হ্যাঁ, আমার ফিরে আসার খবরটা ব্রেকিং নিউজ হিসেবে চালিয়ে দিন। পুরো শহর জানুক দ্য কিং ফিরে এসেছে। নিশি অয়নের কথা শুনে আর কিছু বলতে পারল না। সে দেখলো অয়নের চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে, কিন্তু সে পরক্ষণই তা মুছে ফেললো। অয়ন তার পরিবারকে উপেক্ষা করছে ঠিকই, কিন্তু তার ভেতরের লড়াইটা এখনো শেষ হয়নি। সে এখন আরো বেশি রহস্যময়ের ভয়ঙ্কর হয়ে উঠেছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অয়ন চৌধুরী বিরায় নিজের ঘরে ফিরে এসেছে। সে এখন আগের চেয়ে অনেক বেশি চুপচাপ আর গম্ভীর। তবে একটা পরিবর্তন বেশ লক্ষণীয়। আগে সে নিশিকে দেখলেই রেগে যেত বা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতো, কিন্তু এখন নিশির উপস্থিতিতে সে এক অদ্ভুত স্থিরতা অনুভব করে। নিশিও প্রতিদিন নিয়ম করে অয়নের খবর নিতে আসে। তার পেশাদার সাংবাদিক সত্তার আড়ালে অয়নের প্রতি এক গভীর মায়া আর অঘোষিত টান তৈরি হয়েছে। অয়ন জানালার পাশে দাঁড়িয়ে বিকালের আলো দেখছিল। ঠিক তখনই নিশি ঘরে ঢুকলো। আজ আপনার শরীরের অবস্থা কেমন? ডাক্তার তো বলেছিল বেশি হাঁটাহাঁটি না করতে। আপনি কেন দাঁড়িয়ে আছেন? চুপচাপ বিছানায় গিয়ে বিশ্রাম নিন। নিশি সাহেবা, আপনি কি আমার পার্সোনাল ডাক্তার নাকি বডিগার্ড? প্রতিদিন এই অসময়ে কেন হাজির হন? আমি তো আপনাকে বলেছিলাম আমার ব্যক্তিগত বিষয়ে নাক না গলাতে। আমি জানি আপনি আমাকে তাড়িয়ে দিতে পছন্দ করেন, কিন্তু আমি এটাও জানি যে এই পুরো বিশাল বাড়িতে আপনার যত্ন নেওয়ার মতো কেউ নেই। আপনার এই পরিবার তো ভয়ে আপনার ছায়াও মারায় না, আর আপনার অ্যাসিস্ট্যান্ট তো আপনার হুকুম তামিল করতেই ব্যস্ত। আপনার পাশে বসে দুটো কথা বলার মানুষ নেই বলেই আমি আসি। আমার পাশে বসে কথা বলার মানুষের প্রয়োজন নেই। আমি একাই চলতে শিখেছি। এই যে কোটি কোটি টাকার সাম্রাজ্য দেখছেন, এটা আমি একাই করেছি। একাকিত্বই আমার শক্তি। ভুল বলেছেন নয়ন সাহেব, একাকিত্ব আপনার শক্তি নয়, এটা আপনার একঘেয়ামি। আপনি ওই পাথরের মতো খোলসটা পরে কতদিন থাকবেন? আপনার চোখের দিকে তাকালে আমি স্পষ্ট দেখতে পাই আপনি এখনও সেই ছোট্ট অহেনটার মতোই কাউকে আঁকড়ে ধরতে চান, যে আপনাকে বুঝবে, যে আপনার উপর হুকুম চালাবে না। আপনি অনেক বেশি বুঝে ফেলছেন নিশি সাহেবা। এই পৃথিবীতে বোঝার চেয়ে ভুল বোঝা মানুষের সংখ্যা বেশি। আপনি আমার কাছে কী চান? কোনো বড় স্ক্রুপ, নাকি আমার মাফিয়া সাম্রাজ্যের গোপন নথিপত্র? আমি আপনার থেকে কোনো নিউজ চাই না। আমি শুধু চাই আপনি আবার হাসতে শিখুন। আপনি নিজেকে শাস্তি দিচ্ছেন কেন? আপনার পরিবার অন্যায় করেছে, তার মানে এই নয় যে পুরো পৃথিবী আপনার শত্রু। আমি আপনাকে একজন মানুষ হিসেবে দেখতে চাই, ডন বা বিলিনিয়ার হিসেবে নয়। অয়ন নিশির চোখের দিকে তাকালো। নিশির চোখের মায়া আর সততা অয়নকে ভেতরে টালমাটাল করে দিচ্ছে। সে আগে কখনো কোনো নারীর সাহচর্য এভাবে অনুভব করেনি। নিশির এই শাসন করার ভঙ্গিটা অয়নের কাছে কেন যেন ভালো লাগতে শুরু করেছে। অয়ন ধীর পায়ে সোফায় গিয়ে বসল। আপনি খুব অদ্ভুত মেয়ে। অন্য কেউ হলে আমার ধমকে এতক্ষণে শহর ছেড়ে পালাতো, কিন্তু আপনি প্রতিদিন ফিরে আসেন অপমানিত হওয়ার জন্য। আপনার জেদটা কোথা থেকে আসে? আমার জেদ আপনার চেয়ে কোনো অংশে কম নয়। আপনি যত বেশি আমাকে দূরে সরাবেন, আমি তত বেশি আপনার কাছে আসব। কারণ আমি জানি এই কঠিন হৃদয়ের নিচে একটা বিশাল সমুদ্র আছে। আমি সেই সমুদ্রের তল খুঁজে পেতে চাই। সমুদ্রের তলে গেলে ডুবে যাওয়ার ভয় থাকে নিশি সাহেবা। আপনি কি প্রস্তুত আমার এই অন্ধকার জগতের সাথে জড়িয়ে যেতে? মনে রাখবেন, আমার সাথে থাকা মানে বিপদের সাথে বসবাস করা। আমি ছোটবেলা থেকে বিপদকে সঙ্গী করে বড় হয়েছি। আমি আপনাকে ভয় পাই নয়ন সাহেব, বরং আমি আপনাকে নিয়ে অনেক ভাবি। আপনার খাবার খেয়েছেন কি না, আপনার ওষুধ খেয়েছেন কি না, ওগুলো ভাবতে ভাবতে আমার দিন পার হয়ে যায়। আপনি কি বুঝতে পারছেন না আমি কেন আপনার আশেপাশে ঘুরি? অয়ন কয়েক মুহূর্ত নীরব হয়ে রইল। তার মতো একজন দুর্ধর্ষ মানুষের হার্টবিট আজ কেন যেন বেড়ে গেছে। সে বুঝতে পারছে নিশির প্রতি তার এক গোপন দুর্বলতা তৈরি হচ্ছে। এই প্রথম অয়ন কাউকে নিজের ব্যক্তিগত স্পেসে আসার অনুমতি দিচ্ছে। অয়ন আবার জানালার বাইরে তাকালো। সেখানে তার ভাইরা তখনও বাগানে কাজ করছিল। নিশি সাহেবা, আজ রাতে আমাদের সাথে ডিনার করবেন? আপনি তো সবসময় দূর থেকে সব দেখেন। আজ না হয় সামনে বসিয়ে আমার এই জাহান্নাম জীবনটা উপভোগ করুন। অবশ্যই করব, তবে শর্ত আছে। ডিনারের সময় আপনি কোনো বিজনেস কল ধরবেন না, আর ওই চাবুকটা চোখের সামনে থেকে সরিয়ে রাখবেন। পারবেন তো একজন সাধারণ মানুষের মতো আমার সাথে খেতে বসতে? চেষ্টা করে যেতে পারি। আকাশকে বলে দেবো আপনার জন্য স্পেশাল কিছু তৈরি করতে। আপনি এখন যান, রাতে সময় মতো চলে আসবেন। নিশি যাওয়ার সময় অয়নের দিকে তাকিয়ে একবার হাসল। অয়ন সেই হাসির দিকে তাকিয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল।
সে বুঝতে পারছে নিশি তার জীবনে শুধু একজন সাংবাদিক হিসেবে আসেনি। সে হয়তো অয়নের জীবনের কালো মেঘগুলো সরিয়ে আলো আনতে এসেছে। অয়ন নিজের অজান্তেই নিশির কথা ভাবতে শুরু করলো। তার মতো একজন মানুষের জীবনে কি আসলেই প্রেমের জায়গা আছে, নাকি এই নতুন সম্পর্ক আবার কোনো নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছে? রাত তখন গভীর। চৌধুরী বিলার ডাইনিং টেবিলে মোমবাতির আলোয় নিশি আর অয়ন বসেছিল। অয়ন আজ প্রথমবারের মতো শান্ত মেজাজে নিশির সাথে কথা বলছিল। হঠাৎ অয়নের ফোনটা ভাইব্রেট করে উঠল। একটা আননোন নাম্বার থেকে আসা এসএমএসটা দেখা মাত্র অয়নের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের মনি আগুনের মতো জ্বলতে শুরু করেছে। অয়ন এক মুহূর্ত দেরি না করে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। কি হয়েছে অয়ন সাহেব, হঠাৎ এভাবে উঠে পড়লেন কেন? ডিনার তো এখনো শেষ হয়নি। নিশি সাহেবা, আপনি এখন বাড়ি যান, আমার একটা জরুরি কাজ আছে। আকাশ, গাড়ি বের করে এখনই। অয়ন সাহেব শুনুন, কি হয়েছে আমাকে বলুন, আমি কি আপনার সাথে আসবো অয়ন সাহেব? নিশি বারবার পেছন থেকে ডাকতে লাগলো, কিন্তু অয়ন কোনো কথার উত্তর না দিয়ে ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। নিশি বুঝতে পারলো বড় কোনো বিপদ ঘটেছে। অয়নের গাড়ি গিয়ে থামলো শহরের এক পরিত্যক্ত পুরনো গোডাউনের সামনে। অয়ন একা হাতে রিভলভার নিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে টিমটিমে আলোয় সে যা দেখলো তাতে তার মাথা গরম হয়ে গেল। তার দুই ভাই, বড় ভাই আর মেজো ভাইকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তাদের মুখে কাপড় গোজা, তারা ভয়ে কাঁপছে। কার বুকের এত পাটা যে আমার ভাইদের গায়ে হাত দিয়েছে? কে আছে সামনে আয়। অয়ন আহমেদের ভাইদের এভাবে বেঁধে রাখার সাহস তোকে কে দিল? হঠাৎ গোডাউনের অন্ধকার কোণ থেকে এক বিকট হাসির শব্দ ভেসে এলো। হাসতে হাসতে সামনে এলো এই শহরের কুখ্যাত ড্রাগ ডিলার কাকন। তার হাতে একটা ছুরি, সে সেটা নিয়ে খেলা করছে। আরে অয়ন, শান্ত হ ভাই, শান্ত হ। আমি তো জানতাম না যে এই দুটো ইঁদুর তোর মতো বাঘের ভাই হবে। এরা যখন আমার জোয়ার আসরে এসে লাখ লাখ টাকা হারতো আর আমার থেকে চড়া সুদে টাকা ধার নিত, তখন ভেবেছিলাম এরা সামান্য চনুপুটি। ভেবেছিলাম হয়তো টাকা কোনোদিন ফেরত পাবো না, কিন্তু আজ যখন জানলাম এরা তো স্বয়ং দা কিং অয়ন আহমেদের ভাই, তখন তো আমার খুশিতে বুক ভরে গেল। কাকন, তোর সীমা তুই ছাড়িয়ে যাচ্ছিস। আমার বাইরা যাই করুক না কেন, তাদের শাসন করার অধিকার শুধু আমার। ওদের ছেড়ে দে, নয়তো আজকের পর তোকে শহরে খুঁজে পাওয়া যাবে না। এত সহজ নয়। এরা আমার থেকে যে টাকা নিয়েছে এখন তার 10 গুণ টাকা আমাকে দিতে হবে। তুই তো এখন টাকার পাহাড়ে বসে আছিস, তোর ভাইদের প্রাণের দাম কি 10 গুণ টাকাও না? শোন অয়ন, হয় তুই আমার টাকা দিয়ে এদের নিয়ে যা, নয়তো আজ এদের লাশ তোর বাড়ির সামনে পাঠিয়ে দিব। এরা রাঘব বোয়ালের ভাই, এদের তো আর পুঁটি মাছের মতো ছাড়া যায় না। তোরা জুয়া খেলতিস? আমার টাকা নিয়ে তোরা জোয়ার আসরে উড়াতিস? তোদের অধপতন যে এত নিচে নামবে আমি ভাবতেও পারিনি। কাকন, তুই এদের বেঁধে রেখে ভালোই করেছিস। এদের তো আমারই মারার কথা ছিল। মারবি পরে, আগে আমার পাওনা মেটা। 10 গুণ টাকা আজ রাতের মধ্যেই আমার চাই। মনে রাখিস অয়ন, তোর শত্রুর অভাব নেই, কিন্তু কাকন একবার মুখ খুললে তোর আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য তছনছ হয়ে যেতে পারে। কি করবি এখন? টাকা দিবি নাকি ভাই হারাবে? অয়ন এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। একদিকে তার পরিবারের প্রতি আজন্মের ঘৃণা, আর অন্যদিকে রক্তের টান। তার ভাইরা তখন চোখের জলে অয়নের কাছে বাঁচার ভিক্ষা চাইছে। কাকুরের উপহার শুনে অয়নের চোয়াল শক্ত হয়ে এলো। সে তার হাতের রিভলভারটা ঘুরিয়ে কোমরে গুজে রাখত। অয়নের চোখে এখন সেই কুকুরে নেশা, যা দেখলে আন্ডারওয়ার্ল্ডের বড় বড় ডনরাও ভয়ে সিঁড়িয়ে যায়। সে ধীর পায়ে কাকুরের দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ এক অমানবিক দাপট। কাকন, তুই হয়তো বলে গেছিস তুই কার সামনে দাঁড়িয়ে আছিস। আমার ভাইরা অপরাধী হতে পারে, ওরা জোয়ারি হতে পারে, এমনকি ওরা আমার খুনিও হতে পারে, কিন্তু ওদের বিচার করার লাইসেন্স শুধু অয়ন আহমেদের আছে। তুই ওদের উপর হাত তুলে নিজের মৃত্যুদণ্ড নিচে লিখে ফেলেছিস। তোর 10 গুণ টাকা লাগবে? দাঁড়া, তোকে আজ আমি এমন পেমেন্ট দেব যে তুই 7 জন্ম ভুলবি না। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? শেষ করে দে একে। কাকনের ইশারা পেতেই চারপাশ থেকে অন্তত 20 জন সশস্ত্র গুন্ডা অয়নকে ঘিরে ধরল। অয়ন এক মুহূর্তের জন্য হাসল। সেই হাসি ছিল জমের আহ্বানের মতো। প্রথম গুন্ডাটা যখন রামদাদ নিয়ে এগিয়ে এলো, অয়ন চোখের পলকে তার হাত মোচকে দিয়ে অস্ত্রটা কেড়ে নিল। এরপর শুরু হলো এক তাণ্ডব। অয়ন যেন কোনো মানুষ নয়, এক রক্ত পিপাসু চিতা। সে বাম হাতে একজনের ঘাড় মোটকে দিয়ে ডান হাতে রামদা দিয়ে অপর দুজনকে ধরাশায়ী করল। আসবি?
আর কে আছে সামনে? তোদের এই জংদরা অস্ত্র দিয়ে অয়ন আহমেদকে আটকাবি? তোরা জানিস না আমি নরক থেকে ফেরত আসা এক আত্মা? অয়নের ক্ষিপ্রতা আর লড়াইয়ের ধরন দেখে কাঁকনের লোকগুলো পিছু হটতে শুরু করলো। অয়ন এক একজনকে লাথি মেরে বাতাসে ভাসিয়ে দিচ্ছে, কারো হাত ভাঙছে তো কারো মাথা দেয়ালে তেতলে দিচ্ছে। রক্তে রঞ্জিত হয়ে গেছে গোডাউনে মেঝে। অয়ন একাই 20 জনকে মাটির সাথে মিশিয়ে দিল। তার স্যুটের উপর রক্তের ছিটা পড়লেও তার চেহারায় বিন্দুমাত্র ক্লান্তির ছাপ নেই। সে এবার ধীর পায়ে কাকনের দিকে এগিয়ে গেল। কাকন ভয়ে কাঁপতে কাঁপতে পিছু হটছে। তার হাতের ছুরিটা এখন থরথর করে কাঁপছে। অয়ন, অয়ন ভাই, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি এত বড় জানোয়ার। টাকা লাগবে না আমার, তুমি তোমার ভাইদের নিয়ে যাও। এখন ভয় রাখছিস? একটু আগে তো অনেক বড় বড় কথা বলছিলি। শোন কাকন, অয়ন আহমেদ কারো কাছে ঋণী থাকে না। তুই আমার ভাইদের বেঁধে রেখেছিলি, তার বদলা তো দিতেই হবে। অয়ন এক ঝটকায় কাকনের হাতের ছুরিটা কেড়ে নিয়ে তার হাতের তালু দিয়ে গেঁথে দিল দেয়ালের সাথে। গোডাউন কাঁপিয়ে কাকনের আর্তনাদ ছড়িয়ে পড়ল। অয়ন তার পকেট থেকে একটা সাদা রুমাল বের করে হাতের রক্ত মুছল, যেন কিছুই হয়নি। সে নির্বিকার ভঙ্গিতে তার দুই ভাইয়ের দিকে এগিয়ে গেল এবং তাদের বাঁধন খুলে দিল। বাঁধন খুলে যেতেই বড় ভাইয়ের মেজো ভাই অয়নের পায়ে আছড়ে পড়ল। অয়ন, আমাদের মাফ করে দে। আমরা সত্যি কুলাঙ্গার। তুই আজ নিজের জীবন বাজি রেখে আমাদের বাঁচালি। আমরা তো তোকে মারতে চেয়েছিলাম। তোদের বাঁচিয়েছে কারণ তোরা আমার রক্ত, কোনো দয়া থেকে নয়। আমার নাম ব্যবহার করে কেউ ফায়দা লুটবে সেটা আমি সহ্য করতে পারি না। এখন এখান থেকে বের হ। যদি আবারও তোদের কোনো জোয়ার আসরে দেখি, তবে তোদের হাড় আমি নিজের হাতে গুরু করব। যা, চোখের সামনে থেকে দূর হ। অয়নের দুই ভাই ভয়ে আর লজ্জায় মাথা নিচু করে দৌড়ে গোডাউন থেকে বেরিয়ে গেল। অয়ন একা দাঁড়িয়ে রইল সেই লাশের স্তূপের মাঝে। ঠিক সেই সময় নিশি পুলিশের গাড়ি নিয়ে সেখানে এসে পৌঁছালো। নিশি ভেতরে ঢুকে অয়নের এই রুদ্রমূর্তি দেখে স্তম্ভিত হয়ে গেল। সে দেখলো অয়ন দাঁড়িয়ে আছে এক বীরের মতো, যার সামনে অপরাধ জগৎ আজ নত জানুক। অয়ন সাহেব, আপনি ঠিক আছেন তো? আপনার গায়ে রক্ত কেন? আমি তো ভেবেছিলাম আপনার বড় কোনো ক্ষতি হয়ে গেছে। রক্তটা আমার নয় নিশি সাহেবা, ওরা নোংরা মানুষের রক্ত। আপনি একটু দেরি করে ফেলছেন। সুর শেষ হয়ে গেছে। আকাশ, পুলিশকে বলো জঞ্জালগুলো পরিষ্কার করতে। আমি বাড়ি যাচ্ছি। আমার কফিটা বোধহয় এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। অয়ন নিশির পাশ কাটিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। তার সেই আভিজাত্য আর অ্যাটিটিউড দেখে পুলিশ অফিসাররাও সেলুট দিতে বাধ্য হলো। নিশি অপলক দৃষ্টিতে অয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে আজ নতুন এক অয়নকে দেখল, যে নিজের চরম শত্রুর জন্যেও যমরাজের সাথে লড়তে পারে। অয়নের এই দাপট আর রহস্য নিশিকে যেন আরো গভীরভাবে তার প্রতি মোহাচ্ছন্ন করে তুলল। গোডাউনে সে রক্তক্ষয়ী ঘটনার পর 3 দিন কেটে গেছে। অয়নের দুই ভাই বাড়িতে ফিরে একদম কোণঠাসা হয়ে আছে। তারা অয়নের চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। অয়ন এখন বাড়িতে থাকলেও কারোর সাথে কোনো কথা বলছে না। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অয়নের বাবা মা আজ ড্রয়িং রুমে বসে অঝরে কাঁদছেন। তারা বুঝতে পেরেছেন টাকা বা সম্পত্তি বড় নয়, তারা হীরা চিনতে ভুল করে কাজকে আগলে রেখেছিলেন। অয়ন আজ বিকেলে বাড়ির হল রুমে সবাইকে ডাকলো, তার হাতে কিছু আইনি ফাইল। মিস্টার চৌধুরী, আপনারা হয়তো ভাবছেন আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি। না, আমি অয়ন আহমেদ অতটা উদার নই। তবে হ্যাঁ, আমি ক্লান্ত। আপনাদের এই ঘৃণা আর প্রতিশোধের খেলা খেলতে খেলতে আমি ক্লান্ত হয়ে গেছি। আজ আমি আপনাদের মুক্তি দিতে এসেছি। অয়ন, তুই কি বলছিস বাবা? আমাদের ছেড়ে দিবি? আমরা তোকে ছাড়া কোথাও যাব না। তুই আমাদের কাজের লোক বানিয়ে রাখ, তাও তোর চোখের সামনে থাকতে দে। না মা, আপনাদের চোখের সামনে দেখলে আমার সেই বিষাক্ত শৈশবের কথা মনে পড়ে। এই ফাইলে আপনাদের নামে চৌধুরী বিলা আর একটা বড় অঙ্কের ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয়েছে। আজ থেকে আপনারা স্বাধীন। আপনাদের আর আমার নর্দমা পরিষ্কার করতে হবে না, আমার বাগান করতে হবে না। আপনারা আপনাদের সেই হারানোর সম্মান ফিরে পেলেন। আজ রাতেই আমি এই বাড়ি ছেড়ে দিচ্ছি। তুই বাড়ি ছেড়ে দিবি মানে? এই বাড়ি তো তুই কিনেছিস অয়ন। আমাদের জন্য কেন তুই ঘর ছাড়া হবি? আমরাই চলে যাচ্ছি। তুই আমাদের পুলিশে ধরিয়ে দে। আমাদের শাস্তি হওয়া উচিত। সাজা আপনারা অলরেডি পেয়ে গেছেন ভাইয়া। নিজের ছোট ভাইয়ের দয়ায় রাজপ্রাসাদে থাকার চেয়ে বড় সাজা আর কিছু হতে পারে না। আমি আকাশকে বলে দিয়েছি আজ রাতে 12টার পর আমি আর এই শহরের দ্য কিং থাকবো না। আমি আমার আসল পরিচয় নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে চাই, যেখানে কেউ আমাকে ঘৃণা করবে না, আবার কেউ আমাকে ভয়ও পাবে না।
ঠিক সেই সময় নিশি হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো। তার হাতে একটি ফাইল। সে অয়নের সামনে গিয়ে দাঁড়ালো। নিশির চোখ মুখ গম্ভীর, কিন্তু তার চাহনিতে এক গভীর আকুলতা। আপনি পালাচ্ছেন অয়ন সাহেব, সবাইকে সব দিয়ে আপনি নিজে নিঃস্ব হয়ে চলে যেতে চাইছেন। আপনি ভাবছেন এতেই সব শেষ হয়ে যাবে। আপনি কি জানেন আপনার এই চলে যাওয়া আমার উপর কী প্রভাব পড়বে? নিশি সাহেবা, আপনার কাজ শেষ। আপনি আপনার ব্রেকিং নিউজ পেয়ে গেছেন। অয়ন আহমেদের উত্থান আর পতনের গল্প আপনার চ্যানেলে ভালো টিআরপি এনে দেবে। আমাদের চুক্তি এখানেই শেষ। আপনি কি পাথর? আমি কি আপনার কাছে কোনো নিউজ চেয়েছি? আমি আপনাকে চেয়েছিলাম। আপনি কি বুঝতে পারেন না যে আমি আপনাকে কতটা ভালোবাসি? আপনি তো সবাইকে ক্ষমা করে দিলেন, সবাইকে সম্পত্তি দিয়ে দিলেন, কিন্তু আমাকে যে নিঃস্ব করে দিয়ে যাচ্ছেন তার হিসাব কে দিবে? আপনি কি একবারও আমার কথা ভাবেননি? ভালোবাসা আমার জন্য নয় নিশি সাহেবা। যে ছেলেটা নিজের বাবা মায়ের ভালোবাসা পায়নি, সে অন্য কাউকে ভালোবাসা দেবে কিভাবে? আমি একটা অভিশপ্ত অধ্যায়। আমার সাথে থাকলে আপনি শুধু অন্ধকারই পাবেন। আমি সেই অন্ধকারেই থাকতে চাই। আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব। আপনি যদি সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চান, তবে আমিও সাধারণ এক মেয়ে হয়ে আপনার পাশে থাকব, কিন্তু আপনাকে এভাবে একা হারিয়ে যেতে দেব না। আপনার ওই শক্ত খোলসটা ভেঙে একবার বের হয়ে আসুন না অয়ন সাহেব। দেখুন পৃথিবীটা কত সুন্দর। অয়ন নিশির দিকে তাকালো। তার চোখের সেই পাথুরে কঠোরতা যেন নিশির কান্নায় গলাতে শুরু করলো। অয়নের পরিবার দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। অয়নের মা এগিয়ে এসে অয়নের হাতটা ধরে, খোকা, নিশি ঠিকই বলছে, তুই অনেক কষ্ট পেয়েছিস বাবা। এবার অন্তত নিজের জন্য বাঁচ। আমরা তোকে অনেক কাঁদিয়েছি, আর কাঁদতে দিস না। নিশি মেয়েটা তোকে সত্যি অনেক ভালোবাসে। তুই আমাদের সাজা হিসেবে না হয় এই মেয়েটার দায়িত্ব নিয়েই এই বাড়িতে থাক। আকাশ, সব ফাইল আপাতত লকারে রাখো। আমি আজ কোথাও যাচ্ছি না, তবে এই চৌধুরী বিলাতে আর নয়। নিশি সাহেবা, আপনি কি প্রস্তুত এই অয়ন আহমেদের সাথে একটা ছোট ঘরে জীবন শুরু করতে, যেখানে কোনো বডিগার্ড থাকবে না, কোনো দামি গাড়ি থাকবে না, শুধু থাকবে এক অজানা ভবিষ্যৎ? হ্যাঁ, আমি আপনার সেই পুরনো ঝংধরা সাইকেলের পেছনে বসতেও রাজি, শুধু আপনি সাথে থাকলেই হবে। অয়ন প্রথমবারের মতো নিশির সামনে হালকা হাসল। তবে তার ভাইদের দিকে তাকাতেই তার হাসি আবার মিলিয়ে গেল। সে জানে সম্পর্কগুলো হয়তো জোড়া লাগছে, কিন্তু কাছের দাগ রয়ে গেছে। ভোরের প্রথম আলো যখন চৌধুরী বিলার জানালা দিয়ে ভেতরে প্রবেশ করলো, তখন বাড়িটা এক অদ্ভুত শান্তিতে ছেয়েছিল। আজকের সকালটা অন্য সব দিনের চেয়ে আলাদা। ড্রয়িং রুমে আজ অয়ন একা বসে নেই। তার সামনে বসে আছে তার বাবা মা এবং দুই ভাই। অয়নের পরনে আজ কোনো দামি স্যুট নেই, বরং সে একটা সাধারণ সুতির পাঞ্জাবি পরে আছে। তার সেই তীক্ষ্ণ আর নিষ্ঠুর চাহনিটা আজ নেই। সেখানে এক অদ্ভুত ক্লান্তি আর প্রশান্তি খেলা করছে। অয়ন টেবিলের ওপর কিছু আইনি কাগজপত্র রাখলো। মা, বাবা, আপনারা আজ থেকে মুক্ত। আমি গত রাতে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার এই দ্য কিং পরিচয়টা মুছে ফেলব। এই চৌধুরী ভিলা, আমার হোটেলের চেইন আর ব্যবসায়িক শেয়ার, সব কিছুর একটা বড় অংশ আমি আপনাদের নামে করে দিয়েছি। বড় ভাইয়া আর মেজো ভাইয়া, তোমরা আমার অফিসে সাধারণ কর্মচারী হিসেবে কাজ করতে পারো যদি তোমরা চাও, কিন্তু মালিক হিসাবে নয়। মেধা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো, দয়া দিয়ে নয়। বাবা অয়ন, আমরা এই সম্পদ দিয়ে কী করব? আমাদের সব থেকে বড় সম্পদ তো তুই ছিলি, যাকে আমরা ড্রেনে ছুঁড়ে ফেলেছিলাম। আর যখন তুই আমাদের এত বড় রাজপ্রাসাদ দিচ্ছিস, তখন আমাদের নিজেদের চোর মনে হচ্ছে। আমরা কি পারি না আবার সেই পুরোনো দিনের মতো এক টেবিলে বসে খেতে? তুই কি আমাদের একবারও বাবা মা বলে ডাকবি না? সম্পর্কটা যখন একবার ভেঙে যায় বাবা, তখন জোড়া লাগালেও ডাক্তার থেকে যায়। আমি আপনাদের ঘৃণা করি না ঠিকই, কিন্তু আপনাদের বুকে টেনে নেওয়ার মতো শক্তি আমার অবশিষ্ট নেই। তবে হ্যাঁ, আমি আপনাদের আর শাস্তি দেব না। আপনাদের প্রতি আমার যে ক্ষোভ ছিল তা আমি বিসর্জন দিয়েছি। আপনারা এই বাড়িতে থাকবেন, সম্মানের সাথে থাকবেন। অয়ন, তুই কি আমাদের ছেড়ে চলে যাবি? তুই তো বলেছিলি তুই কোথাও চলে যাবি না। আমি চলে যাব, তবে দূরে নয়। এই জাঁকজমক আর ক্ষমতার মোহ আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমার শান্তি কেড়ে নিয়েছে। আমি শহর ছেড়ে দূরে একটা বাগান বাড়িতে থাকব। সেখানে কোনো ডন থাকবে না, কোনো বন্দুকের গর্জন থাকবে না,
থাকবে শুধু শান্ত এক জীবন। ঠিক সেই মুহূর্তে হলরুমে প্রবেশ করল ঋষি। আর ঋষি কোনো সাংবাদিক হিসেবে আসেনি, সে এসেছে অয়নের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। ঋষির পরনে লাল পাড়ের সাদা শাড়ি, কপালে ছোট একটা টিপ। তাকে দেখে অয়ন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। ঋষি অয়নের পাশে গিয়ে দাঁড়ালো এবং অয়নের বাবা মাকে প্রণাম করল। অয়ন সাহেবকে নিয়ে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ওনার কষ্টগুলো আমি ভাগ করে নেব। আজ থেকে উনি আর একা নন। আমি সিদ্ধান্ত নিয়েছি অয়ন সাহেব যেখানেই যাবেন আমি তার ছায়া হয়ে থাকব। আপনাদের আশীর্বাদটুকু আমাদের সাথে থাকলে আমরা নতুন এক জীবন করতে পারবো। অয়ন, আমরা যে ভুল করেছি তার জন্য হয়তো সারা জীবনও প্রায়শ্চিত্ত হবে না। তুই আজ ঋষিকে নিয়ে সুখে থাক। আমরা কথা দিচ্ছি এই বাড়ি আর সম্পদ আমরা সৎ পথে ব্যবহার করব। তুই যখনই ফিরে আসবি দেখবি তোর এই বড় ভাইরা তোর জন্য গেটে অপেক্ষা করছে। আমাদের ক্ষমা করে দিস ভাই। অয়ন তার ভাইয়ের চোখের দিকে তাকালো। এবার আর তার চোখে ঘৃণা ছিল না। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরল। 10 বছর পর দুই ভাইয়ের এই মিলন দেখে অয়নের মা আর বাবা কান্নায় ভেঙে পড়লেন। বাড়ির প্রতিটি কোণা যেন আজ অয়নের বিজয়ের সাক্ষ্য দিচ্ছে। তবে এই বিজয় ক্ষমতার নয়, এই বিজয় হলো ক্ষমার। আকাশ, আমার গাড়িটা রেডি করো। নিশি সাহেবা, আপনার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছেন তো? আমরা কিন্তু আর এই অভিজাত্যের মাঝে ফিরছি না। আমাদের গন্তব্য হবে এক ছোট্ট মাটির ঘর, যেখানে শুধু ভালোবাসা থাকবে। আমি তো আপনার ওই জং ধরা সাইকেলের জন্যই অপেক্ষা করছি অয়ন সাহেব। আপনার ওই কোটি টাকার লাক্সারি আমার চাই না। চলুন আজ আমরা আমাদের নতুন দিগন্তে পা রাখি। অয়ন তার বাবার পায়ে হাত দিয়ে সালাম করল। অয়নের বাবা তার মাথায় হাত রেখে অঝরে কাঁদলেন। অয়ন এবং নিশি যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন বডিগার্ডরা তার সেলুট দিচ্ছিল না। তারা শুধু শ্রদ্ধা ভরে তাকিয়েছিল তাদের সেই বসের দিকে যে আজ ক্ষমতার রাজমুকুট ত্যাগ করে ভালোবাসার পথে পা বাড়িয়েছে। চৌধুরী বিলাস সেই বিশাল লোহার গেটটা আজ আর সশব্দে বন্ধ হলো না, বরং অবারিত হয়ে রইল। নিশি সাহেবা, আপনি কি জানেন আপনি আজ আমাকে মরে যাওয়া এক অয়ন থেকে বাঁচিয়ে তুলেছেন? আমি হয়তো কোনোদিনও আপনাকে বলতে পারিনি, কিন্তু আপনার ওই শাসনটা আমাকে আমার মনুষ্যত্ব ফিরিয়ে দিয়েছে। আর আমি আপনার ওই নিষ্ঠুরতার আড়ালে থাকা ছোট্ট বাচ্চাটাকে ভালোবেসে ফেলেছি। আমাদের গল্পের শেষটা হয়তো সাধারণ, কিন্তু আমাদের ভালোবাসাটা হবে অসামান্য। গাড়িটা ধুলো উড়িয়ে গ্রামের মেঠো পথের দিকে এগিয়ে যেতে লাগলো। পেছনে পড়ে রইল এক কলঙ্কিত অতীত, এক ভয়াবহ প্রতিশোধের গল্প আর এক আকাশ সমান দম্ভ। অয়ন এখন আর দ্য কিং নয়, সে এখন এক সাধারণ মানুষ যে তার প্রিয়তমার হাত ধরে শান্তির খোঁজে বেরিয়ে পড়েছে। 10 বছর আগে যে ছেলেটি এক হাতে 25 টাকা নিয়ে বাড়ি ছেড়েছিল, আজ সে কোটি টাকার সম্পদ তুচ্ছ করে এক মুঠো ভালোবাসা নিয়ে নতুন জীবন শুরু করল। সমাপ্ত।